স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা সবাই। জি জি ভাইয়া ভাই, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, অলরাইট। তো আজকে আমরা আরেকটা, অ্যাজ ইউজুয়াল, যে প্রতিদিন আমাদের গ্রামাটিক্যাল যে পার্ট শিখি, তো আজকে আমরা নতুন একটা গ্রামাটিক্যাল পার্ট শিখবো। এটাকে বলা হচ্ছে প্লুস কম পারফেক্ট। প্লুস কম পারফেক্ট আমরা এই পর্যন্ত যতগুলা গ্রামাটিক্যাল পার্ট নিয়ে শিখেছি, স্ট্রাকচার কখন হয়, যেমন হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার নিয়ে আমরা যতগুলো আলোচনা করেছিলাম, সেখানে আমরা পারফেক্ট আমরা আলোচনা করেছিলাম, সেটা আমরা আয়েন্সে পড়েছিলাম। এখানে হাবেন থাকবে, জাইন ভার্ব থাকবে, আমাদের ভার্বের পার্টিসিপ ছয় থাকবে, এবং পার্টিসিপ ছয় হবে হচ্ছে সবসময় ভার্বের শেষে, মানে সেন্টেন্সের শেষে হবে। তো এখানে প্লুস কম পারফেক্ট এটা হচ্ছে এমন একটা সিচুয়েশন, সাধারণত আমরা অতীত যখন আমরা এক্সপ্লেন করতে যাই, সেক্ষেত্রে এটাকে আমরা প্রেটেরিটুম হিসেবে আমরা ইউজ করি। ইদার প্রেটেরিটুম হিসেবে আমরা ইউজ করতে পারি, এটা আসলে লিখার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রেটেরিটুম ইউজ করা হয়, অথবা বলার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি হচ্ছে সাধারণত যে পারফেক্ট ইউজ করে থাকি। কিন্তু আমরা যখন অতীতের কোনো কথা বলবো এবং অতীতের একটা নির্দিষ্ট সিচুয়েশন, নির্দিষ্ট একটা কাজ যদি আমরা উল্লেখ করতে যাই, অতীতের মধ্যে, যদি অতীতের মধ্যে যেতে যাই, মানে এটাকে বলা হচ্ছে ফাগাঙ্গেনহাইট বলা হয়, মানে অতীতের মধ্যে গিয়ে কোনো কাজ করা। এটাকে কিভাবে সেটা আমরা বলতে পারি, এই সিচুয়েশনটাকে বোঝানোর জন্য এটাকে গ্রামাটিক্যাল ভাষায় বলা হচ্ছে প্লুস পারফেক্ট। আচ্ছা, তো এই যেটা বললাম, অতীতের আগে কোনো ঘটানো কোনো কাজের জন্য সাধারণত আমরা প্লুস কম পারফেক্ট আমরা ইউজ করে থাকি। তো আমরা এই পর্যন্ত যেটা শিখেছি, আমরা প্রেটেরিটুম সম্পর্কে আমরা শিখেছি, আমরা পারফেক্ট সম্পর্কে শিখেছি। তো আজকে আমরা জানবো হচ্ছে প্লুস কম পারফেক্ট। প্লুস কম পারফেক্ট মানে হচ্ছে, এটা অনেকটা বলতে পারি আমরা পাস্ট পারফেক্ট টেন্স আর কি, মানে আমাদের এমন অতীতের কোনো কাজ যেটা অলরেডি হয়ে গিয়েছে এবং অতীতের কোনো সিচুয়েশনকে এক্সপ্লেন করার জন্য আমরা পাস্ট পারফেক্ট মানে প্লুস কম পারফেক্ট আমরা ইউজ করে থাকি। আচ্ছা, আসুন কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা এটা বুঝা যাক। তো যে জিনিসটা বললাম, সাধারণত এটা সবসময় ইউজ হচ্ছে এমন কিছু একটা সিচুয়েশন বোঝার জন্য যেটা অলরেডি হয়ে গিয়েছে, যেটা মানে উইচ ইজ অলরেডি কমপ্লিটেড। যখন আমরা কথাটা বলছি, যেমন আমি যদি বলি আমরা 2024 মে মাসে আমরা A1 শেষ করে ফেলেছিলাম, মানে আমরা 2024 শেষ করেছি, বাট স্পেসিফিক ভাবে মে মাস নিয়ে যদি কোনো একটা কথা বলতে চাই, ওই স্পেসিফিক যে একটা ঘটনা ঘটে গিয়েছে যেটা কমপ্লিটেড অলরেডি, ওই সিচুয়েশনটাকে বোঝানোর জন্য সাধারণত আমরা প্লুস কম পারফেক্ট আমরা ইউজ করে থাকি। আসুন কিছু এক্সাম্পল দিয়ে আমরা বোঝানো যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি ich war gerade aufgestanden, da an, klopfte es an der Tür, মানে আমি অলরেডি উঠে গিয়েছি যখন আম, একটা কি হয়েছিল, নক হয়েছিল দরজা, আমি অলরেডি তখন উঠে গিয়েছিলাম। তার মানে এমন একটা সিচুয়েশনের কথা বলা হচ্ছে সেটা অলরেডি ঘটে গিয়েছে। ওই ঘটার সিচুয়েশনটা বোঝানোর জন্য, মানে সে ঘুম থেকে উঠে গিয়েছে, একটা সিচুয়েশন স্পেসিফিক ঘটনাকে সে এখানে বোঝানো হয়েছে। তো এই বোঝানোটাকে সাধারণত আমরা বলি হচ্ছে প্লুস কম পারফেক্ট। আচ্ছা, এবার আসি হচ্ছে আম, আরো একটা এক্সাম্পল। Er hat sie nicht erkannt, obwohl er sie vorher schon einmal gesehen hatte. তো এখানে যেটা বলা হলো যে আমি তাকে চিনতে পারিনি, যদিও তাকে আমি দেখেছিলাম। তো এখানে আমি তাকে যদিও আগে দেখেছিলাম, কিন্তু তাকে আমি চিনতে পারিনি। তো এখানে আমরা অনেকটা দেখতে পাচ্ছি কি, হবজাস দেখতে পাচ্ছি আমরা, এবং একটা নৈবেনজাস দেখতে পাচ্ছি, এবং এটা একটা কানেক্টর আমরা দেখতে পাচ্ছি। এটাকে বলা হচ্ছে এটা হচ্ছে অভল। ঠিক আছে, আমরা এটার সাথে খুবই ভালোভাবে পরিচিত, একটা হবজাস এবং নৈবেনজাস। বাট এখানে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে যে সিচুয়েশনটা আমরা এখানে এক্সপ্লেন করছি, সেটা হচ্ছে আমাদের কি প্লুস কম পারফেক্ট। প্লুস কম পারফেক্ট এখানে কোন জায়গায় ইউজ করা হচ্ছে, এটা হচ্ছে obwohl er sie vorher schon einmal gesehen hatte। তো এই জায়গায় হাটে ইউজ করা হয়েছে, কেন হয়েছে সেটা সেটা আমরা একটু পরে আসছি। আচ্ছা, আরেকটা এক্সাম্পল আমরা এখানে দেখতে পাচ্ছি। Sie hatte den ganzen Tag gearbeitet, bevor sie krank wurde, মানে সে পুরোটা সময় ধরে সারা দিন সে কাজ করেছিল। মানে কখন, মানে যখন সে অসুস্থ হয়ে গিয়েছিল, অসুস্থ হওয়ার আগে সময় গিয়ে সে পুরোটা সময় ধরে কাজ করেছিল। তো এখানে যেটা কাজ কি করেছিল, সে কাজ করেছিল একটা নির্দিষ্ট সময় বোঝানো হয়েছে, মানে কি সে অসুস্থ হয়ে গিয়েছিল, অসুস্থ হওয়ার আগে গিয়ে কাজ করেছে। মানে অতীতের কথা বলা হয়েছে, বাট অতীতেরও অতীত কিছু বলা হয়েছে যেটা অলরেডি ঘটে গিয়েছে। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের স্ট্রাকচার কেমন থাকবে যখন আমরা প্লুস কম পারফেক্ট ইউজ করব। স্ট্রাকচারাল দিক থেকে কোনো ধরনের পরিবর্তন আসবে কিনা, এবং যদি আসে সেটা কেমন হতে পারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা সাধারণত আমরা যখন পারফেক্ট ইউজ করি, সেক্ষেত্রে আমরা ইউজ করি কি, যেমন ইস হাব রাইস কি গিয়েছেন, অথবা আমরা বলতে পারি হয়তো হাবিস বিরিয়ানিকে গিয়েছেন। তো এটা হচ্ছে হাট গিয়ে গেছেন আমরা বলি। কিন্তু আমরা যখন প্লুস কম পারফেক্ট ইউজ করবো, এটার জায়গায় শুধু হাটের পরিবর্তে আসবে হচ্ছে হাটে, হাটে গেছে। তার মানে অতীতের কোনো ঘটনা বোঝানোর জন্য, যেটা অলরেডি হয়ে গিয়েছে, অতীতেরও অতীত কিছু, সে জায়গায় আমরা হাটে আমরা ইউজ করবো। জাস্ট এটা হচ্ছে আমাদের পার্থক্য।
আর বাকি যেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা হাতে এবং পা এই দুইটা ইউজ হয়। কেন এই দুইটা ইউজ হয়? কারণ হচ্ছে আমাদের যে পারফেক্ট আছে, পারফেক্ট আমরা ইউজ করি কি, হাভেন ইউজ করি এবং জাইন ইউজ করি। আচ্ছা, আপনারা কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, না এখানে ফ্যান চলছে তো, ফ্যানের সাউন্ড যদি আপনাদের সমস্যা হয়, কথা ক্লিয়ার না হলে আমাকে জানাবেন কাইন্ডলি। আচ্ছা, যেটা বলছিলাম, তো আমাদের হচ্ছে পারফেক্ট আমরা হাভেন ইউজ করি অথবা জাইন ভার্ব ইউজ করি। যেখানে আমাদের মুভমেন্ট থাকবে সেই জায়গায় আমাদের জাইন ভার্ব হবে, মুভমেন্ট না থাকলে আমাদের হাভেন ভার্ব হবে। তো এখানে হচ্ছে হাভেনের পরিবর্তে হাটে হবে, জাইনের পরিবর্তে এখানে শুধুমাত্র হবে হচ্ছে কি, ভা। আচ্ছা, তবে এটা ডিপেন্ড করবে হচ্ছে অবশ্যই জাইন ভার্বটা এখানে। তবে এটা ভা বলতে বোঝানো হয়েছে মানে প্রেটেরিটিভ ফর্ম, পাস্ট ফর্ম বোঝানো হয়েছে। যা ভা এস যদি হয়, ইস ভা দু, যদি হয় তখন হবে ভাস। দুইয়ের সাথে কখনো তো ভা হয় না। তো তার মানে ভা দিয়ে বোঝানো হয়েছে এটা প্রেটেরিটিভ ফর্ম হবে। হাবেনের প্রেটেরিটিভ ফর্ম হচ্ছে হাটে, জাইনের প্রেটেরিটিভ ফর্ম এখানে বলা হচ্ছে যে ভা। আর এটার সাথে সাথে যেটা আমরা পার্টিসিপেট ওয়াই, যেটা আমরা সাধারণত ইউজ করে থাকি কিসের ক্ষেত্রে, পারফেক্টের ক্ষেত্রে, এক্স্যাক্টলি সেম এখানে। পারফেক্টের ক্ষেত্রে আমাদের কি হবে, প্লুস কম পারফেক্টের ক্ষেত্রে আমাদের পার্টিসিপেট ছয় হবে। আচ্ছা, তো এখানে আরো সেম জিনিসটা আসলে আমরা আগেরটা যেটা যেটা দেখেছি এটা হচ্ছে হাবেন ভার্বের জন্য, আর এটা হচ্ছে আমাদের জাইন ভার্বের জন্য। জাইন ভার্বের জন্য আমরা কি করি, আমরা আম, সাধারণত ইউজ করি হচ্ছে আমাদের কি, ইস্ট গেগাঙ্গেন আমরা বলি। ইস্ট হয়তো zum Beispiel zur Arbeit gegangen। আর আমরা যদি বলি সে গতকালকে এই সময় কাজে চলে গিয়েছিল, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে, সো ফর এক্সাম্পল, er war zum Beispiel zur Arbeit gegangen, সে কাজে চলে গিয়েছিল। বিফোর এয়ার ক্রাঙ্ক wurde, সে মানে অসুস্থ হওয়ার আগে সে কাজে চলে গিয়েছিল। তো এই জায়গায় সেম ব্যাপারটাই আসলে এখানে হচ্ছে, যে আমাদের ইস্ট হচ্ছে এখানে ইস্ট গেগাঙ্গেন বোঝানো হয়েছে, মানে যেহেতু আমাদের পারফেক্ট। আর যদি আমাদের প্লুস কম পারফেক্ট হয় সেক্ষেত্রে আমাদের ইস্টের জায়গায় পরিবর্তন হয়, সেটা প্রেটেটিভ ফর্ম, যেটা হবে হচ্ছে কি, ফা। আচ্ছা, এবার আসি কিছু এক্সাম্পল দিয়ে আমরা বুঝে ট্রাই করি। তো এখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে। বিফোর ইস ইনস বেড গিং, মানে আমি আম, মানে বেডে যাওয়ার আগে হাতে হাতে ইস আইন বুক গেলেছেন, আমি বেডে যাওয়ার আগে একটা কি করেছিলাম, বই পড়েছিলাম। এখানে এসে আমাদের কিছু জিনিস খুব ভালো করে বুঝতে হবে। তো সেটা কি, সেটা হচ্ছে কোন ঘটনাটা আগে ঘটেছে, এখানে সুয়েস্ট কোনটা ঘটেছে, ডানাফ কোনটা ঘটেছে, ঠিক আছে। তো সুয়েস্ট এখানে কোনটা ঘটেছে, সুয়েস্ট ঘটেছে হচ্ছে সে একটা বই পড়েছে, তাই না। এরপরে গিয়ে সে কই কি করেছে, সে একটা মানে সে বেডে গিয়েছিল। বিফোর আই ওয়েন্ট টু বেড, আমি বেডে যাওয়ার আগে আই হ্যাড রেড এ বুক, আমি একটা বই পড়েছিলাম। তার মানে প্রথমে কোন ঘটনা ঘটেছে, এখানে সে একটা বই পড়েছে, এটা হচ্ছে আগে ঘটেছে, তারপরে গিয়ে সে বেডে গিয়েছে, ঠিক আছে। আরেকটা এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছি, নাহ নাক ড্যাম ইয়া ফিল ট্রেনিয়াট হাতে ভাইয়াফ্রো। নাক ডে মানে হচ্ছে পরবর্তীতে, মানে আফটার, মানে সে অনেক ট্রেনিং করার পরে সে কি ছিল, হ্যাপি ছিল। তার মানে ট্রেনিং আগে হয়েছে নাকি হ্যাপি, সে মানে হ্যাপি আগে হয়েছে। এখানে হচ্ছে ট্রেনিং সে আগে করেছিল, ঠিক ট্রেনে। আছে। ট্রেনিং আগে করেছে তারপরে গিয়ে সে হ্যাপি হয়েছে। তার মানে এখানে সুয়েস্ট ঘটনা কোনটা ঘটেছে, সুয়েস্ট হচ্ছে হচ্ছে ট্রেনিং। এটা কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট এই কারণে এখানে আহ একটু পরে সেটা আমি আসছি। জাস্ট আপাতত এতটুকু মনে রাখি আমরা, প্রথম ঘটনাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। কারণ প্রথম ঘটনাটা যখন হবে তখন ওটা হবে হচ্ছে আমাদের পার্টিসিপ সোয়াই ফর্ম। আর যেটা পরবর্তীতে ঘটবে সেটা হবে হচ্ছে প্রেটেরিটিভ ফর্ম, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। কিভাবে সেটা, নাক ড্যাম ইয়া ফিল ট্রেনিয়া ঠাটে, মানে সে এটা এই ঘটনাটা আগেই ঘটেছে, সে আগে ট্রেনিং করেছে, এই জন্য এটা পার্টিসিপ সোয়াই ফর্ম হয়েছে। এবং পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কি, প্রেটেরিটিভ ফর্ম হয়েছে। আমরা একটু পরেই এটা আরো বিস্তারিত পড়বো। এখানে আরেকটা এক্সাম্পল অলরেডি সেটা আমরা এক্সপ্লেন করেছি। ইয়াভা müde, সে টায়ার্ড ছিল। জিবা আম, জিভা zuvor 3 Stunden gelaufen, সে কি করেছিল, সে টায়ার্ড ছিল এবং সে 3 ঘন্টা ধরে সে কি করেছিল, গেলাউফেন করেছিল, রানিং করেছিল। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, বা গেলাউফেন এটা হচ্ছে আমাদের প্লুস কম পারফেক্ট। আর ইস্ট গেলাউফেন এটা হচ্ছে আমাদের জাস্ট নর্মাল পারফেক্ট আমরা যেটা ইউজ করি। আরেকটা জিনিস আমাদের এখানে মনে রাখার বিষয়, সাধারণত প্লুস কোয়াম পারফেক্ট আমাদের মানে স্পিকিং আমরা যখন কথা বলি, প্লুস কোয়াম পারফেক্ট খুবই কম ইউজ হয়। বাট আমাদের কিন্তু মানে স্পিকিং কম ইউজ হলেও ব্যাপারটা যে আমাদের শেখা লাগবে না তা না, আমাদের শিখতে হবে, ঠিক আছে। তো এটা সাধারণত লেখার ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি ইউজ করতে পারি, বাট এটা স্পিকিং আমরা জার্মানিতে খুব বেশি কিন্তু আসলে ইউজ করে থাকি না। বাট আমাদের শেখা প্রয়োজন। আচ্ছা, তো আরো একটা এক্সাম্পল এখানে, ইয়াভা গ্রাডে zu Hause angekommen als ich mich anrief, আমি ফোন করার আগে মানে সে আমাকে যখন ফোন করেছিল আমি জাস্ট মানে পৌঁছাইছিলাম। তার মানে
এখানে কোন ঘটনাটা আগে ঘটেছে? এখানে আগে ঘটেছে হচ্ছে সে আগে পৌঁছাইছে, তারপরে গিয়ে সে ফোন করেছে। ঠিক আছে, তো আগে ঘটেছে কোনটা? ফোন, পৌঁছানোটা। এই জন্য এটা হচ্ছে আমাদের কি পার্টিসিপ ছয় ফর্ম হয়েছে, এবং সে পরে যেহেতু ফোন করেছে, এটা হচ্ছে কি আনরিফ, এটা হচ্ছে প্রেটেটিভ ফর্ম। আমরা একটু পরে আসছি। আচ্ছা, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এই স্লাইডে, এটা খুবই সুন্দরভাবে এখানে এক্সপ্লেন করা হয়েছে। সেটা হচ্ছে এখানে er hatte eine Präsentation vorbereitet bevor ins Büro ging. সে অফিসে যাওয়ার আগে কি করেছিল? একটা প্রেজেন্টেশন সে ফরবারাইটেন করেছিল, একটা প্রেজেন্টেশন সে রেডি করেছিল। তার মানে অফিসে আগে গিয়েছে নাকি প্রেজেন্টেশন সে আগে রেডি করেছে? সে প্রেজেন্টেশন আগে রেডি করেছে। কেন? এখানে বলা হলো না বিফোর, মানে হচ্ছে আগে, অফিসে যাওয়ার আগে সে এটা রেডি করেছে। তো এটা রেডি করেছে সে আগে, যেহেতু আগে করেছে, আমরা যেটা বললাম সুয়েস্ট ঘটনা কোনটা ঘটেছে, যেহেতু প্রেজেন্টেশন আগে রেডি করেছে এটাকে বলা হচ্ছে সুয়েস্ট, এবং পরবর্তীতে সে অফিসে গিয়েছে। তার মানে এখানে যেটা হবে আমাদের সুয়েস্ট, যেটা হবে সেটা অলওয়েজ হবে হচ্ছে পার্টিসিপ সোয়াই, এবং যে ঘটনাটা আমাদের পরবর্তীতে ঘটবে সেটা হবে হচ্ছে প্রেটেরিটুম ফর্ম, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এই হাটে বসেছে কারণ এটা হচ্ছে অলওয়েজ আমাদের সেকেন্ড পজিশনে বসবে, কারণ হাবেন বার হোক জাইন বার হোক আমরা জানি হচ্ছে সবসময় কি বসে, সেকেন্ড পজিশনে বসে। তো এখানে যেহেতু আমরা এটা হচ্ছে আমাদের প্লুস পারফেক্ট, প্লুস পারফেক্ট হওয়ার কারণে এখানে আমাদের হাবেন বসেছে। ঠিক আছে, যেহেতু এখানে কোনো মুভমেন্ট নাই। আচ্ছা, অলরাইট, হাবেন বসেছে, দ্যাটস হচ্ছে। তারপর হচ্ছে আমাদের আইনে প্রেজেন্টাসিয়ন, সেটা আমাদের আমাদের অবজেক্ট এখানে দিলাম, এবং পার্টিসিপ সোয়াই হিসেবে ফরবারাইটেড আমাদের হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে পার্টিসিপ সোয়াই, যেহেতু এই ঘটনাটা আগে ঘটেছে এটাকে ওই জন্য আমাদের পার্টিসিপ সোয়াই দিয়েছি। এবং সে অফিসে পরবর্তীতে গিয়েছে এই জন্য ইনস বুরোকিং। এই জায়গায় আমাদের খেয়াল রাখতে হবে ভার্ব হচ্ছে সবসময় কি বসবে, সবসময় শেষে বসবে। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, এই জায়গায় ভার্ব অলওয়েজ সেকেন্ড, মানে সরি, শেষে বসবে। আর এখানে হচ্ছে আমাদের প্রথম পজিশনে বসবে। আর এখানে আমাদের যদি দুইটা সেন্টেন্স থাকে, হব জাস্ট নেবেন জাস্ট থাকে, এক্স্যাক্টলি সেম হতে পারে। এখানে আমাদের ভার্ব থাকবে হচ্ছে সেকেন্ড পজিশনে, এবং পার্টিসিপ সোয়াই অলওয়েজ অ্যাজ ইউজুয়াল যেখানে থাকে আমাদের শেষের পজিশনে বসবে। ঠিক আছে, এবং আমাদের যে নেবেন জাজ আছে, নেবেন জাজ বসবে হচ্ছে কোথায়? আম, একদম ভার্ব বসবে হচ্ছে আমাদের একদম বাক্যের শেষে। আচ্ছা, তো এখানে আরো একটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি। জি হাতে গুড gespielt bis sie verletzt wurde. সে ইনজিওর্ড হওয়ার আগ পর্যন্ত সে কি করেছিল? খেলাধুলা করেছিল। তার মানে সে কি করেছিল? ইনজিওর্ড হয়েছে পরে, এখানে ফারলেটস হয়েছে সে পরবর্তী, মানে পরে, আগে কি করেছিল? সে খেলছিল। তার মানে এটা কোন ঘটনা আগে ঘটেছে? সুয়েস্ট হয়েছে হচ্ছে কি আহ স্পিলেনটা। তার মানে এটা হচ্ছে আমাদের পার্টিসিপস হবে। আর হচ্ছে আমাদের নেবেনজাস যেটা আছে এটা হচ্ছে আমাদের প্রেটেটিভ ফর্ম হবে, এবং ভার্ব থাকবে হচ্ছে কোথায়? একদম বাক্যের শেষে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা কি এটাকে ভাইস ভার্সা হিসেবে করতে পারি? আমরা আগে প্রেটেটিভ ফর্ম এবং শেষে গিয়ে আমরা পার্টিসিপ সবাইকে দিতে পারি। হ্যাঁ, আমরা দিতে পারি। সেটা কিভাবে? জি ফার্ন নুন সু হাউজে, সে কোথায় ছিল? সে বাসায় ছিল। জি ফার্ন সুফর ইম রেস্টুরেন্ট গিভেজেন, তারা কোথায় ছিল? মানে ওই মুহূর্তে, মানে এক্স্যাক্টলি যে সময়ের কথা বলেছে ওই মুহূর্তে তারা বাসায় ছিল, এবং তারা রেস্টুরেন্টে ছিল এর আগে। মানে যেটা বলা হলো, তারা রেস্টুরেন্টে থাকার আগের সময় যেটা ছিল সেটাতে তারা কোথায় ছিল? বাসায় ছিল। তার মানে আগে কোনটা ছিল এখানে? আগে ছিল হচ্ছে, সরি, চুল্লিগং। আগে ছিল হচ্ছে তাদের এখানে রেস্টুরেন্টে গিয়ে প্রেজেন্ট ছিল, তারপরে গিয়ে তারা পরবর্তীতে বাসায় ছিল। তার মানে এখানে প্রেটেরিটুম ফর্ম হচ্ছে যেহেতু পরবর্তীতে তারা ছিল, মানে রেস্টুরেন্টের পরে গিয়ে তারা বাসায় ছিল, সেজন্য এটা হচ্ছে আমাদের প্রেটেরিটুম ফর্ম হবে। এবং এটা প্রথমে আমরা ইউজ করতে পারি, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। এটা আমরা ভাইস ভার্সা হিসেবে ইউজ করা যায়। এবং তারা যেহেতু রেস্টুরেন্টে আগে ছিল সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কি পার্টিসিপ ছয় ফর্ম হবে এখানে। এটা হচ্ছে জিবার্ন সুফোয়া ইম রেস্টুরেন্ট গিবেজেন, তারা রেস্টুরেন্টে ছিল, মানে বাসায় যাওয়ার আগে তারা রেস্টুরেন্টে ছিল। অলরাইট, তো আরো একটা এক্সাম্পল এখানে আমরা দেখি। অভল দিয়ে এটা শুরু করেছে, অভল ইস ইম নুডল গেকট হাতে হাতে নহ হুঙ্গা, তার পরবর্তীতেও তার কি ছিল? ক্ষুধা ছিল। যদিও আমি তাকে নুডলস রান্না করে দিয়েছিলাম, তারপরেও তার ক্ষুধা ছিল। তার মানে নুডলস রান্না করা কি হয়েছে? এটা আগে ঘটেছে। সুয়েস্টে ছিল হচ্ছে নুডলস রান্না করা, তার পরবর্তীতে তার কি ছিল? ক্ষুধা ছিল, ক্ষুধাটা তার পরবর্তীতে ছিল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্লুস কম পারফেক্ট। কিন্তু এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু আমাদের অফভোল ইউজ করছি, আমরা জানি কি অফভোল যদি আমরা ইউজ করি এটা হচ্ছে আমাদের কি নেবেন জাজ, সেক্ষেত্রে আমাদের ভার্ব হবে হচ্ছে সবার শেষে। আমরা যেটা আগে হব জাজ নেবেন জাজ আমরা শিখেছি। এবং আমাদের নেবেন জাজ যদি আগে থাকে সেক্ষেত্রে হব জাজ যদি পরে থাকে আমাদের ভার্ব থাকবে হচ্ছে কোথায়? সবসময় প্রথম পজিশনে।
আর এখানে যে জিনিসটা হয়েছে, যেটা আগে যে ঘটনাটা ঘটছে সেটা আগে থাকার কারণে এখানে আমরা কি করেছি, পার্টিসিপ সোয়াই ফর্ম আমরা ইউজ করেছি, আর যেটা পরবর্তীতে ঘটেছে সেটা আমরা প্রেটেটিভ ফর্ম ইউজ করেছি। আচ্ছা, তো এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া হলো, জি konnte die Tür nicht offen, সে দরজাটা খুলতে পারেনি। দা জি den Schlüssel verloren hatte, সে কি করেছিল, কারণ সে চাবিটা হারিয়ে ফেলেছিল। তার মানে চাবি হারাইছে কখন, চাবি আগে হারাইছে, এই জায়গায় চাবিটা আগে হারাইছে। তার পরবর্তীতে কি হয়েছে, সে দরজাটা খুলতে পারেনি, তার মানে সুয়েস্ট হয়েছে কি, চাবিটা হারানো। এই জন্য এটা হচ্ছে আমাদের কি পার্টিসিপ সোয়াই। আর যেহেতু আমাদের প্রেটেরিটিভ ফর্ম হবে এটা, কারণ এটা পরবর্তী ঘটনা টানা হয়েছে এটা, সেই জন্য এটা হবে আমাদের কি আম, আম, এটা হবে হচ্ছে আমাদের প্রেটেরিটিভ ফর্ম, কারণ এটা হচ্ছে পরবর্তীতে ঘটনাটা ঘটেছে। এই জায়গায় একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদেরকে, এই জায়গায় হব জাস্ট নেবেন জাস্ট কিন্তু আমরা দুইভাবে কিন্তু চাইলে ইউজ করতে পারবো। আগের সেন্টেন্স আমরা যেটা দেখেছি, আমরা এখানে নেবেন জাস্ট আগে শুরু করেছি, এবং আমাদের এক্ষেত্রে প্লুসকোয়াম পারফেক্ট হচ্ছে আগে। এটা ডিপেন্ড করবে, প্লুসকোয়াম পারফেক্ট সব সময় নির্ভর করবে হচ্ছে ঘটনাটা কখন ঘটছে। আগে যদি ঘটে সেটা হবজাত হোক, সেটা নেবেনজাত হোক, ডাজন্ট ম্যাটার, যে কোনো সময় সেটা ঘটতে পারে। সেটা হবজাত হতে পারে প্লুসকোয়াম পারফেক্ট, অথবা নেবেনজাত কিন্তু প্লুসকোয়াম পারফেক্ট হতে পারে। যেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি নেবেনজাত কিন্তু কি হয়েছে, পার্টিসিপেট ছয় ফর্ম হয়েছে, যেটা প্লুসকোয়াম পারফেক্ট। এবং আমাদের হবজাত আসছে কি প্রেটেটিভ ফর্ম। এখানে এসে কিছুটা এটা হচ্ছে পুরোপুরি ভিন্ন, কিভাবে সেটা হবজাসে এসে আমাদের কি হয়েছে, আমাদের প্রেটেটিভ ফর্ম হয়েছে। কারণ কি, কারণ হচ্ছে আমাদের নেবেন জাসে যে ঘটনাটা ঘটেছে সেটা আগে ঘটেছে, আগে ঘটার কারণে সেক্ষেত্রে এখানে আমরা আমাদের পার্টিসিপ সোয়াই ফর্ম আমরা দিয়েছি, এবং শুরুতে দিয়েছি আমাদের হবজাস। ঠিক আছে। আর এখানে খেয়াল রাখতে হবে, নেবেন জাস যখনই আমরা দিব, নেবেন জাসের স্ট্রাকচার অনুযায়ী সবসময় আমাদের ভার্ব থাকবে হচ্ছে বাক্যের শেষে, আর হবজাসে থাকবে হচ্ছে সেকেন্ড পজিশনে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন? বুঝতে পারছি আমরা এটা? মারুফ ভাইয়া, সাকিব ভাই, নাসরিন আপু, আপু একটু লেটে আসছেন সম্ভবত, নাসের ভাই আপনারা কি বুঝতে পেরেছেন এটা? ভাইয়া লাস্টের দিকে যে জি কন্টে ডি ডু নিস্ট অফনেন অফনেন কেন হলো ভাই? অফনেট বা আচ্ছা, এখানে অফ নেট এই কারণে হয়নি, কারণ এটা হচ্ছে আমাদের পার্টিসিপ ছয় ফর্ম এখানে দেয়নি। এটা হচ্ছে আমাদের প্রেটেটিভ ফর্ম, এটা হচ্ছে অফ নেন, এটা হচ্ছে আমাদের বেস ফর্ম, ইনফিনিটিভ ফর্ম। সেক্ষেত্রে অফ নেট যদি দেই, সেক্ষেত্রে আমরা দিব হচ্ছে পার্টিসিপ ফর্ম, পার্টিসিপ ছয় ফর্ম। এক্ষেত্রে আমরা দিতে পারবো না, এই কারণে, কারণ এই সেন্টেন্সটা এখানে আমাদেরকে দিতে হবে প্রেটেটিভ ফর্ম, কারণ এই সিচুয়েশনটা ঘটছে হচ্ছে পরবর্তী সময়। এটা ঘটছে কখন, চাবিটা হারানোর পরবর্তী ঘটনা ঘটছে, এই জন্য এটা অফ নেন হয়েছে। যদি এটা আমরা পার্টিসিপ ছয় দিতাম, সেক্ষেত্রে হচ্ছে জি হাট ডি টুয়া নিস গি অফনেট, তখন অফনেট না, তখন অফেন না হয়ে গিয়ে অফনেট হতো আমাদের। বুঝে গেল? বুঝেছি ভাইয়া, জি 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 ভাইয়া। আচ্ছা, এটা সিচুয়েশনের উপরে ডিপেন্ড করছে, সিচুয়েশনটা যেহেতু আগে ঘটে চাবিটা হারানো, সেজন্য এটা পার্টিসিপ ছয় হয়েছে। আর এখানে আমাদের যেহেতু এটা প্রেটেরিটিভ ফর্ম, মানে আমরা জাস্ট ভার্বটাই চেঞ্জ করতে পারবো, অন্য কিছু এখানে চেঞ্জ করার সুযোগ নেই, এই জন্য এটা আমাদের জাস্ট ঘন্টে আমরা দিয়েছি। জি ভাইয়া। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? বুঝতে পেরেছি মারুফ ভাইয়া এটা? নাসির ভাইয়া? একবার রিপিট করলে ভালো হতো ভাইয়া। আচ্ছা, কোনো সমস্যা নেই। ওকে, এখানে যে জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, একটা জিনিস খুবই সিম্পলি, প্লুস কম পারফেক্ট। প্লুস কম পারফেক্ট মানে কি? প্লুস কম পারফেক্ট হচ্ছে এমন একটা সিচুয়েশন যেখানে একটা ঘটনা ঘটেছে, ঠিক আছে, অথবা দুইটা ঘটনা ঘটেছে, এবং ঘটনাটা কখন ঘটেছে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। অতীতের কোনো সিচুয়েশন যদি আমরা এক্সপ্লেন করতে চাই, ঠিক আছে, যেমন আমি আম, গতকালকে দুপুরে খাওয়ার আগে নামাজ পড়তে গিয়েছিলাম। তার মানে আমার নামাজ পড়াটা ছিল আগে, খাওয়ার ছিল হচ্ছে পরে। তার মানে আমি যখন খাওয়ার কথাটা বলবো, এটা যেহেতু পরে ঘটেছে, সেক্ষেত্রে এটা হবে অলওয়েজ প্রেটেরিটিভ ফর্ম। আমাদের এই সিচুয়েশনটা যখন আমি এক্সপ্লেন করবো, কারণ এখানে দুইটা ভিন্ন ভিন্ন সিচুয়েশন, একটা হচ্ছে আমি নামাজ পড়তে গিয়েছিলাম, দুটো কিন্তু অতীতের ঘটনা, কিন্তু ভিন্ন ভিন্ন ঘটনা। আমি নামাজ পড়তে গিয়েছিলাম, তারপরে গিয়ে আমি খাবার খেয়েছিলাম। নামাজ পড়া যেহেতু এটা আমার প্রথম সিচুয়েশন, মানে প্রথম ঘটেছে, এই জায়গায় এই সেন্টেন্সটা আমি লিখবো হচ্ছে, যেহেতু এখানে হবজাস নেবেনজাস আছে দুইভাবে, সেক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে প্রথমে এখানে, এটা যেহেতু আমাদের সুয়েস্টে ঘটেছে এবং এখানে আমাদের হচ্ছে পারফেক্ট ইউজ হবে, তার মানে এখানে আমাদের হ্যাভ এন্ড ভার্ব সাধারণত আমরা পারফেক্টের ক্ষেত্রে ইউজ করি, কিন্তু প্লুস কম পারফেক্ট আমরা যদি ইউজ করি, সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স আমরা ইউজ করবো, তার মানে শুধু হাটে ইউজ করতে পারবো। হাট মানে হাবেনের প্রেটেটিভ ফর্ম কি? হাটেন আমরা জানি, ইস হাটে
দু হাটেস্ট, er sie es hatte, wir hatten, sie hatte, এবং তারপর হচ্ছে ইয়া হাটেট, জি জি হাটেন, এটা আমরা পড়েছিলাম। এবং জাইন ভার্ব আমরা কি পড়েছিলাম? নাসির ভাই বলুন তো দেখি, প্রেটেটিভ ফর্ম মনে আছে? Ich war, du warst, sie es war, wir waren, ihr wart, sie waren। এক্স্যাক্টলি, জি জি পারেন। এক্ষেত্রে প্রথম যে সিচুয়েশনটা ঘটেছে, নামাজ পড়তে গিয়েছিলাম, এই সিচুয়েশনটা যখন বলবো, ফর এক্সাম্পল ich habe gebetet, কারণ হচ্ছে আমি আগে নামাজ পড়েছিলাম, ich habe gebetet, danach, পরবর্তীতে আমি পরবর্তীতে ফর এক্সাম্পল এটা বলতে পারি ইস এস বিরিয়ানি, এর পরবর্তীতে আমি বিরিয়ানি খেয়েছিলাম। তার মানে আমার প্রথম যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আমাদের কি পার্টিসিপ ছয় ফর্ম থাকতে হবে এখানে, এবং পরের যে ঘটনাটা হবে সেটাকে আমাকে শুধুমাত্র প্রেটিটিভ ফর্ম ইউজ করতে হবে, আমাকে যে ভার্বটা থাকবে ওটা শুধুমাত্র পাস্ট ফর্মটা থাকবে। বুঝা গেল ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, তো এখানে লাস্ট আরো একটা এক্সাম্পল দেওয়া হলো এখানে, জাবিনে বা জাওয়া, সে অনেক অ্যাংরি ছিল, ডাস ইয়া মান wieder die Kinokarten vergessen hatte। তার মানে সে যাওয়া ছিল, সে খুবই অ্যাংরি ছিল। কারণ কি? কারণ মানে আম, যে তার কি করেছে, তার হাজবেন্ড কার্ডগুলা, মানে সিনেমা হলের যে কার্ডগুলো আছে সেগুলা সে হারিয়ে ফেলেছে। তার মানে কখন হারাইছে, প্রথম ঘটনাটা কোনটা? সে টিকিটগুলো হারাই ফেলছে, কে? তার হাজবেন্ড। তার মানে এই ঘটনাটা প্রথমে ঘটেছে। এই ঘটনাটা যেহেতু প্রথমে ঘটেছে, এখানে যেহেতু আমাদের হবজাস আছে, নেবেনজাস আছে, ডাজন্ট ম্যাটার সিচুয়েশনটা কখন ঘটেছে। এটা যদি হবজাসেও ঘটে, তাহলে আমাদের প্রথম মানে সুয়েস্টে যদি যে ঘটনাটা ঘটবে, পারফেক্ট ফর্মটা মানে পার্টিসিপ ছয় ফর্মটা হবজাসে হবে। এবং প্রথম সিচুয়েশনটা যদি নেবেন যাচ্ছে হয়, এই আমাদের যে পার্টিসিপ ছয় ফর্ম আছে সেটাও আমাদের নেবেন যাচ্ছে হবে, ডাজন্ট ম্যাটার, যে কোনো সেন্টেন্সে হতে পারে। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে যে ঘটনাটা আগে ঘটবে সেটা পার্টিসিপ ছয় ফর্ম হবে, আর যে ঘটনাটা পরে ঘটবে সেটা হবে হচ্ছে আমাদের প্রেটেটিভ ফর্ম। দ্যাটস ইট, এটা হচ্ছে আসলে আমাদের প্লুস কম পারফেক্টের মেন স্ট্রাকচার। এবং যখন আমরা পারফেক্ট ইউজ করব, পারফেক্টের আমাদের হাবেনের প্রেটিয়েটিভ ফর্ম ইউজ করতে হবে, দ্যাটস ইট। মানে এটা হচ্ছে কি হাঁটে, আমরা হাঁটেন পড়েছি এক্স্যাক্টলি। আর যদি মুভমেন্ট থাকে সেক্ষেত্রে আমাদের জাইন ভার্বের কি হবে, ইস বা দু বা, নাসির ভাই যেভাবে বলেন এক্স্যাক্টলি ভাবে। মারুফ ভাই এখন কি বুঝতে পেরেছেন আপনি? নাসরিন আপু, আরেকবার বলতে হবে। সাকিব ভাই আপনার কাছে ক্লিয়ার এটা? জি ভাই, এখন ক্লিয়ার। ওই আচ্ছা অফলাইনের বিষয়টা হচ্ছে গিয়ে ওই সময় অফলাইন এখনো রয়ে গেছে আর কি, বর্তমানে রয়ে গেছে সিচুয়েশনটা, যার কারণে অফলাইন হয়েছে আর কি। আচ্ছা, না এই ঘটনাটা আমরা আগের ঘটনা বলছি, আমরা বর্তমানে কোনো ঘটনা নাই। মানে আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট বলছি, অতীতের ঘটনা, অতীতের কোনো কিছু যেটা বর্তমান পর্যন্ত আছে সেটাকে আমরা জাস্ট প্রেজেন্ট পারফেক্ট বলি। কিন্তু পাস্ট পারফেক্ট যদি বলি অতীতের কোনো ঘটনা ঘটে গিয়েছে, আমরা অতীতে যাচ্ছি, সেটা অতীতের ঘটনা বোঝানোর জন্য এখানে বলা হয়েছে। এটা বর্তমানের ওইটার আসলে কোনো মানে ইয়ে নেই আর কি, ওটা অতীত পর্যন্তই, ওটা শেষ, কমপ্লিটেড। এটা যেটা আমরা একদম শুরুতে দেখেছি, কাজটা পুরোপুরি কমপ্লিটেড। বুঝেছি ভাইয়া, বুঝেছি। আচ্ছা, ওকে। তো সাকিব ভাই আপনি এখানে যে এক্সাম্পল গুলো দিচ্ছে এগুলো একটু পড়েন কাইন্ডলি। ভাই নাসির সাকিব ভাই পাঁচটা পড়েন, তারপর হচ্ছে নাসির ভাই পাঁচটা পড়তে পারেন। Ich hatte gegessen, bevor du gekommen bist। হুম হুম, মানে ভাই কি? ট্রান্সলেট করে দিব। হ্যাঁ হ্যাঁ, প্লিজ সবার জন্য করে দেন। আম, তুমি আসার আগে আমি খেয়ে ফেলেছিলাম। আচ্ছা, তার মানে কোন ঘটনাটা আগে ঘটেছে? আগে খাওয়ার ঘটনা ঘটেছে ভাইয়া। বিফোর দু গেকমেন বিস্ট, তুমি আসার আগে আমি খেয়ে ফেলেছিলাম, ইস হাটে গিয়েছেন। আচ্ছা, জি ভাইয়া। ওকে, তার পরবর্তীতে ভাইয়া। Als wir ankamen, war der Film schon angefangen। হুম হুম মানে আমরা আসার আগেই মুভিটি শুরু হয়ে গেছিল। হুম, যেহেতু মুভিটা মানে আগে মুভিটা শুরু। হুম হুম আগে শুরু হয়েছে, যার কারণে আর কি আমরা পড়ে আসছি। হুম হুম Sie hatte das Fenster geschlossen, bevor es geregnet hat। হুম হুম বৃষ্টি শুরু হওয়ার আগেই সে জানালাটা বন্ধ করে দিয়েছিল। হুম হুম Er war ins Büro gegangen, bevor ich ihn anrufen konnte। হুম হুম আহ, ও অফিসে আগেই চলে গিয়েছিল, কল করার আগেই। হুম হুম, এক্স্যাক্টলি। আমি কল করার আগেই চলে গিয়েছিল।
Nachdem ich das Haus verlassen hatte, traf ich meinen Freund. Mhm. Ähm, Nachdem ich das Haus verlassen hatte, traf ich meinen Freund. আম, বাড়ি থেকে চলে আসার পর আমি আমার বন্ধুর সাথে দেখা দেখা করেছিলাম। করেছিলাম, এক্স্যাক্টলি। হুম। আচ্ছা, নাসির ভাই বাকিগুলো পড়েন তো দেখি। Wir hatten das Auto repariert, bevor wir in den Urlaub fuhren. আমরা উর্লাবে যাওয়ার পূর্বে গাড়িটি রিপেয়ার করেছিলাম। হুম। Sie war schon eingeschlafen, als ich nach Hause kam. আমি বাসায় আসার পরে আম, ঘুমিয়েছিলাম। হুম। Ich hatte meinen Schlüssel verloren, deshalb konnte ich die Tür nicht öffnen. আমি আমার চাবিটি ভুলে যাওয়ার কারণে দরজাটি খুলতে পারিনি। ইয়া, ich, আমি আমার চাবিটি ভুলে গিয়েছিলাম, এই জন্য দরজাটি খুলতে পারিনি। এই জন্য দরজাটা Er খুলতে, hatte, এই জায়গায় er যে hatte জিনিসটা, das, এই জিনিসটা আচ্ছা, মারুফ ভাই বললেন যে ওনার এখানে নয়েজ হচ্ছে, সমস্যা নেই ভাইয়া। এই জায়গায় জিনিসটা, যে জিনিসটা ইম্পর্টেন্ট, ইস হাতে মানে স্লুসের ফাল্লোরেন, সে তার চাবিটা প্রথমে হারিয়ে ফেলেছে, সেই কারণে দরজাটা সে খুলতে পারেনি। মানে যেহেতু চাবি আগে হারিয়ে গিয়েছে, এই জন্য এটা হচ্ছে আমাদের প্লুস কম পারফেক্ট হিসেবে আমাদের সেকেন্ড পজিশনে হবে হচ্ছে আমাদের এখানে পার্টিসিপ সোয়াই, মানে এটা যেহেতু প্রথমে ঘটনাটা ঘটেছে এই জন্য হাতে এখানে বসেছে। হুম। er hatte das Buch schon gelesen, bevor es in der Schule besprochen wurde. Äh, er hat gelesen. সে বইটি পড়েছিল আহ, before as in der Schule besprochen wurde. সে বইটি পড়েছিল before মানে হচ্ছে পূর্বে। আচ্ছা, সেই স্কুলে স্পিকিং এর পূর্বে বইটি পড়েছিল। এক্স্যাক্টলি সে এটা মানে স্কুলে যখন সে ডিসকাস করেছিল, ডিসকাশনের আগে সে কি করেছিল, বইটা পড়েছিল। তার মানে বইটা কখন পড়েছিল, ডিসকাশনের আগে। প্রথম ঘটনাটা কখন ঘটেছে, মানে প্রথম ঘটনাটা বইটি পড়েছিল। বইটা পড়া, তার মানে এ হাটে হবে হচ্ছে এখানে, এটা পার্টিসিপ ছয় ফর্ম হবে, এবং পরবর্তীতে সেখানে হচ্ছে আমাদের কি হবে, আমাদের প্রেটিটিভ ফর্ম হবে। হুম। Wir waren nach Hamburg gefahren, bevor wir nach München gezogen sind. আমরা মুনশনে আহ, যাওয়ার পূর্বে হামবুর্গে ভ্রমণ করেছিলাম। এক্স্যাক্টলি, আমরা হামবুর্গে ভ্রমণ করেছিলাম। এখানে হচ্ছে কি, হামবুর্গে ভ্রমণ করার ঘটনাটা যেহেতু আগে ঘটেছে, এই জন্য এটা হচ্ছে কি ভারেন বসেছে, কারণ এখানে একটা মুভমেন্ট ছিল, গেফারেন হচ্ছিল, এই জন্য এখানে ভিয়া ভারেন হয়েছিল। আর যেহেতু তারা এখানে মুনশেনে গেটসোগেন করেছিল, উমগেটসোগেন মানে ওখানে যাওয়ার আগে, সেহেতু এখানে হচ্ছে কি আমাদের এটা প্রেজেন্ট পারফেক্ট হিসেবে তারা এখানে ইউজ করেছে। এই জায়গায় আমরা এটা আর দিতে পারবো না, কারণ শুধুমাত্র আমরা এখানে ভারেনটা তখনই দিতে পারবো যদি প্রথম ঘটনাটা যদি আগে হয়। এখানে যে ঘটনাটা আগে ঘটেছে, যেহেতু আমাদের হামবুর্গ আমরা আগে ফারেন গেফারেন করেছি, এই জন্য এটা হচ্ছে ভারেন। আর এর পরবর্তীতে আমাদের উমগিতসোগেন যেটা হচ্ছে, এটা আমাদের প্রেটিটিভ ফর্ম হতে পারে, অথবা এক্ষেত্রে এখানে তারা দিয়েছে হচ্ছে একটা এক্সাম্পল হিসেবে প্রেজেন্ট পারফেক্ট তারা দিয়েছে। অলরাইট, কারো কোনো প্রশ্ন আছে? সবাইকে আমরা বুঝতে পেরেছি এটা? সাকিব ভাই, মারুফ, জি ভাইয়া। আচ্ছা, অলরাইট। আচ্ছা, তো আমরা যেটা করবো, আমাদের পাঁচটা সেন্টেন্স লেখার চেষ্টা করবো। এক্ষেত্রে আমরা যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে আমরা ভিন্ন ভিন্ন সেন্টেন্স আমরা লেখার চেষ্টা করবো। যেমন আম, সেটা আমরা ইয়ে করতে পারি, হবজাস আমরা আগে দিতে পারি, নেবেনজাস আমরা পরে দিতে পারি। হ্যাঁ, তো সেটা আমরা আগে পরে করে আমরা সেটা দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, ভিন্ন ভিন্ন সেন্টেন্স আমাদের মতো করে দেওয়ার চেষ্টা করব। বাট আমরা চেষ্টা করবো সেটা ভিন্ন, মানে ফর এক্সাম্পল একটা আমরা প্রেটিটিভ ফর্ম দিয়ে লিখলাম, একটা আমরা পারফেক্ট হিসেবে লিখলাম, আর একটা আমরা সাধারণত জাস্ট নর্মাল যে সেন্টেন্স আছে সেটা আমরা ইয়ে দিয়ে লিখতে পারি। যেমন অভল দিয়ে লিখতে পারি, একটা কানেক্টর যদি আমরা দিতে পারি এ থাকে, সেটাও কিন্তু আমরা দিতে পারি। অথবা আমরা চাইলে যে সোয়াইট আই লিগে যে কানেক্টর আছে সেখানেও কিন্তু আমরা ইউজ করতে পারি। তার মানে আমরা প্রত্যেকটা যে কানেক্টর আছে সেখানেও কিন্তু ইউজ করা যাবে। তবে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের প্লুস কম পারফেক্ট, মানে ভিন্ন ভিন্ন সিচুয়েশন গুলোতে জাস্ট আমাদের ভার্বের পরিবর্তন হওয়া, দ্যাটস ইট। এটা হচ্ছে আসলে ওভারঅল পার্থক্য। আমরা যতগুলো এত পর্যন্ত শিখেছি যতগুলো আছে এক্স্যাক্টলি সেম, জাস্ট পার্থক্য হচ্ছে আমাদের এখানে যে ঘটনাটা আগে ঘটবে সেখানে আমাদের
প্লুসকম পারফেক্টের পার্টিসিপ ছয় ফর্ম হবে। আর পরে যেটা ঘটবে সেটাকে আমরা প্রেটেরিটম ফর্ম হিসেবে দিতে পারি। আর যদি প্রেটেরিটম হিসেবে যদি না দেই, সেটাকে আমরা বর্তমান সিচুয়েশনে যদি এটা থেকে থাকে, ওটার অস্তিত্ব মানে যে কাজটা করেছে, একটা কাজ হয়েছে এবং পরের কাজ যেটা হয়েছে সেটার অস্তিত্ব যদি এখনো পর্যন্ত যদি থাকে, কিছু কিছু থাকতে পারে, যেমন আগের সেন্টেন্স এখানে দিয়েছিল, যারা গেস্ট্রোগেন করেছিল সেটা অস্তিত্ব এখনো পর্যন্ত আছে, ঠিক আছে। এই জায়গাগুলোতে আমাদেরকে দিতে হবে প্রেজেন্ট পারফেক্ট। এছাড়া বাকি যেটা থাকবে সেটা আমরা দিব হচ্ছে পাস্ট পারফেক্ট, যেটা আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম। অলরাইট, যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা বইতে যেতে পারি। সবাই যদি, আশা করি বুঝতে পেরেছেন। এবং লাস্ট ক্লাসে আমরা যতটুকু পড়েছিলাম সেটা ছিল হচ্ছে আমাদের জাইটেনোমা জিবেনুম ফুনসিস পর্যন্ত আমরা পড়েছিলাম। তো আজকে আমরা শুরু করব হচ্ছে জাইটেনোমা আক্টুন ফুনসিস থেকে, ঠিক আছে। এখানে ব্রুনে গেশেফট গেশেফস ইডেন নিয়ে আলোচনা করবো। সাকিব ভাই, আপনি একটু কাইন্ডলি একটু পড়বেন এটা। জি ভাইয়া। Grüne Geschäftsiden, Green Business, right? Startups sind Unternehmen, die meist junge Menschen neu gründen. Entrepreneurship বা um, ওইরকম টাইপ কিছু ইয়াং পিপলরা খুবই নিউ আর পাচ্ছে আর কি, ইন্টারেস্ট পাচ্ছে আর কি ওইখানে। Allein in Deutschland sind 25% der Neugründungen sogenannte grüne Startups. ডয়েচল্যান্ডে 25% নতুন এন্টারপ্রেনারশিপ শুরু হচ্ছে। হুম, Die mit ihr Geschäftsidee versuchen, etwas für die Umwelt zu tun und nachhaltig zu sein, যেটা এনভায়রনমেন্টের জন্য ভালো, আবার ফিউচারের জন্য খুবই কার্যকরী। এক্স্যাক্টলি। হুম। Ein Surplus. Uh, 18 Millionen Tonnen Lebensmittel werfen wir allein in Deutschland jährlich weg. 18 মিলিয়ন 18 মিলিয়ন টন লেভেন্সমিটেল বা খাদ্য উপকরণ werfen wir allein in ডয়েচল্যান্ডে ঠিক, মানে এটা ইউজ হচ্ছে করা হয়। প্রতি বছর 18 মিলিয়ন টন খাবার দাবার জার্মানিতে আমরা শুধুমাত্র ফেলে জার্মানিতে দেওয়া হয়। ফেলে দেয়া হয়, ডিসপোজ করা হয়। জি ভাই। হুম। Das Startup-Surplus kämpft gegen diese Verschwendung und hat mehrere Supermärkte eröffnet. এবং এই স্টার্টআপ গুলা, যে স্টার্টআপ সারপ্লাস আছে এইটার এগেইনস্টে, এই এই যে একটা ফেলে দেওয়ার মতো কাজ, এটার এগেইনস্টে তারা সুপার মার্কেট গুলোতে স্টার্টআপ ওপেন করেছে। এক্স্যাক্টলি, এটা ওপেন করেছে এখানে। ফার্স্ট ভেন্ডুং মানে কি, কি বলতে পারবেন? ফার্স্ট অপচয়। হ্যাঁ, ফার্স্ট ভেন্ডুং মানে হচ্ছে অপচয় না, এক্স্যাক্টলি এটাকে বলে হচ্ছে আমরা মানে ওয়েস্ট করা আর কি, মানে যে খাবারগুলো আমরা নষ্ট করে ফেলি, ঠিক আছে। এটাকে ওয়েস্ট বলি আর কি, যে খাবার দাবার, কিছু খাবার দাবার যেমন থাকে আমরা মানে ঝুটা খাবার যেটা বলে না, যেমন একটা খাবার লেফট ওভার ভাইয়া ওইটা। লেফট ওভার, এক্স্যাক্টলি লেফট ওভার ওয়েস্ট যেগুলো থাকে, যেমন কিছু খাবার একটু হালকা পচে গিয়েছে, পুরোটা পচায়নি কিন্তু পুরোটা কিন্তু আমরা ফেলে দিই, এগুলো বলা হয় হচ্ছে স্পেসিফিক ফার্স্ট ভেন্ডুং বলা হয়। Dort kann man Lebensmittel kaufen, die andere Supermärkte wegwerfen. সেখানে মানুষ খাদ্য উপকরণ কিনতে পারবে এবং অন্যান্য সুপার মার্কেট গুলোতে আম, এই wegwerfen wegwerfenটা কি ক্লোজ মানে হবে আর কি। যে রেস্টুরেন্ট, মানে ওখানে তারা লেভেন্স মিডল কিনতে পারবে, খাবার দাবার কিনতে পারবে, যেখানে অন্য সুপার মার্কেট যেগুলো আছে ওগুলো ফেলে দিবে, ওই ফেলে দেওয়ার খাবারগুলা এখানে এসে কিনতে পারবে। কারণ জি অফিসিয়াল nicht mehr haltbar sind oder kleine ফেল হাবেন, মানে কোনো ধরনের ডিফেক্ট যদি থাকে, স্মল কোনো ডিফেক্ট থাকলে, অথবা এগুলার মানে এক্সপায়ার ডেট শেষ আর রাখা যাবে না, ওই খাবারগুলা যেখানে রেস্টুরেন্টগুলো রাখে না অথবা সুপার মার্কেটগুলো রাখে না, সেখান থেকে তারা এই জায়গায় এসে এই জিনিসগুলো কিনতে পারবে। Die Kunden können diese Waren dann günstig kaufen. এবং পরবর্তীতে আহ পিপল মানুষজন এইগুলা
কম এবং রিজনেবল প্রাইসে কিনতে পারবে। হুম হুম। Damit die Waren in ganz Deutschland erhältlich sind, gibt es auch einen Online-Shop. এবং এটা ডয়েচল্যান্ডে খুবই ইফেক্টিভ এবং এফিশিয়েন্ট হবে, কেননা এখানে অনলাইন শপেরও একটা সিস্টেম রয়েছে। হুম। এক্স্যাক্টলি। জয় গুড। সাকিব ভাই, থ্যাংক ইউ, খুবই ভালোভাবে বলেছেন। তারপর হচ্ছে নাসির ভাই, আপনি পরেরটা পড়েন দেখি। জি ভাইয়া। Zwei, Sunnyberg. Sunnyberg produziert Taschen und Rucksäcke. সানিবার্গ তৈরি করে ব্যাগ এবং রুকজ্যাক। Die an der äußeren Seite einen Solarpanel haben. ব্যাগটির বাহিরের অংশে একটি সোলার প্যানেল আছে। দি Sonnenenergie zu nutzen, যাতে করে সূর্যের শক্তি ব্যবহার করা যায়। In der Tasche gibt es einen Akku. ব্যাগটির ভিতরে একটি ব্যাটারি আছে। Den man so aufladen kann, যাতে করে মানুষ চার্জ দিতে পারে। হুম। Das funktioniert sogar, wenn es regnet. এটা কাজ করে, মানে এটা বৃষ্টিতেও কাজ করে। Die Tasche, দুনিয়ার যোগা এখানে যে যে বলা হলো, যখন বৃষ্টি করে ভেনাস তখন এটা কিন্তু কাজ করে। কিভাবে কাজ করে? কারণ হচ্ছে সে কিন্তু জোন এন্ড এনার্জি কিন্তু সে অলরেডি নিয়ে নেয় জোনার প্যানেলে থাকার কারণে। ওই যে ব্যাটারিটা চার্জ হয়ে যায়, ডেন মান জো আউফলাডেন কাম, তখন কিন্তু চার্জ কিন্তু হয়ে যায়। আর যখন বৃষ্টি হয় তখন তো ইয়ে থাকে না, সান থাকে না, সূর্য থাকে না, ওই সময় কিন্তু এটা কিন্তু কি করে, কাজ করে। die Tasche liefert also kostenlosen Ökostrom ohne Steckdose. এই ব্যাগটি সকেট ছাড়াই পরিবেশ বান্ধব বিদ্যুৎ সরবরাহ করে। হুম Und so kann man zum Beispiel unterwegs das Handy jederzeit aufladen. উদাহরণ হিসাবে মানুষ যে কোনো সময় মোবাইলের ব্যাটারি চার্জ করতে পারে। হুম। Auch in Gegenden, wo es keinen Strom gibt. এটা এমন জায়গায় কাজ করে যেখানে কোনো বিদ্যুৎ নেই। Oder auf Wanderungen und Radtouren ist die Tasche sehr nützlich. হাইকিং এবং ট্যুরের জন্য এই ব্যাগটি অনেক বেশি উপকারী। ভেরি গুড, খুবই আহ, ভালো। drei, হ্যাঁ, পড়ে ফেলেন, সমস্যা নেই। আচ্ছা, drei, Recap. In Deutschland landen es jedes Jahr 2,8 Milliarden Kaffeebecher im Mülleimer. শুধু জার্মানিতেই প্রতি বছর 2.8 মিলিয়ন কফির মগ মূল আইমারে জমা হয়। So entstand মিলিয়ার্ডেন সম্ভবত ein সেখানে মিলিয়ার্ডেন মানে হচ্ছে বিলিয়ন বোঝানো হচ্ছে। মিলিয়ার্ডেন যখন বলা হয় বিলিয়ন বোঝানো হয়। 2 মানে 6,8 বিলিয়ন। ঠিক আছে, আর যদি মিলিয়ন বলা হয় এটা মিলিয়নই থাকে। তো এটা হচ্ছে প্রতি বছর 2.8 বিলিয়ন কাফে ব্যবসায়ী মূল আইমারে যায়। আচ্ছা, আচ্ছা। So entsteht ein riesiger Müllberg, যেটা একটা বড় ময়লার স্তূপ তৈরি করে। হুম Dagegen musste das Startup Recap etwas tun. রিকা স্টার্টআপ রিকা এর বিরুদ্ধে কিছু করতে চায়। হুম। For einen Euro Pfand können sich Kunden ins Café und laden einen Kaffeewässer aus recyceltem Kunststoff leihen. আহ, দোকানগুলো এবং হচ্ছে কফি শপ গুলো এক বিনিময়ে রিসাইকেল যোগ্য কফির মগ গুলো তারা এগুলা কাস্টমারকে দিতে পারে। হুম হুম। উম Müll zu vermeiden, ময়লা আবর্জনা এড়ানোর জন্য। Wenn sie den Wässer zurückbringen, যখন এটা পুনরায় নিয়ে আসবে। Bekommen sie ihre Geld zurück, তারা তাদের টাকা ফেরত পাবে। Die Geschäfte können die Wässer bis zu 1000 Mal spulen und verleihen. আহ, দোকানগুলো কফির মগগুলোকে 1000 বার পর্যন্ত ধুয়ে পুনরায় আহ, ব্যবহার করতে পারে বা ধার দিতে পারে। এক্স্যাক্টলি। মানে এটা খুবই আসলে পরিবেশ বান্ধব। এটা জার্মানিতে আসলে অনেক বেশি ইউজ করা হয় বর্তমানে, যে রিসাইক্লিং এর জন্য আসলে অনেক সংস্থা আসলে কাজ করে। এবং জার্মান গভর্নমেন্টে কিন্তু এই মুহূর্তে রিসাইক্লিং এর জন্য, শুধুমাত্র রিসাইক্লিং না, মানে পরিবেশ রিলেটেড অনেক পরিমাণ বাজেট কিন্তু তারা তাদের অর্থনীতিতে কিন্তু তারা ইয়ে করে রাখে, বাজেট করে থাকে, অনেক বাজেট থাকে। তো
তো সেই জায়গায় কিছু লোকাল অর্গানাইজেশন আছে এবং তাদের কিছু প্ল্যান অনুযায়ী এই যে ব্যাসার যেটা আছে এটা আসলে খুবই ইউজফুল একটা জিনিস আমার কাছে মনে হয়। কারণ আপনারা হয়তো বা জানেন জার্মানিতে প্লাস্টিক ব্যাগ যদি ফেরত দেওয়া হয় সেক্ষেত্রে একটা ফান্ড থাকে। মানে আমরা বাংলাদেশে যখন ছোটবেলায় কোক খেতাম তখন কোকের একটা বোতল 10 টাকা ছিল। 10 টাকার সাথে মানে 5 টাকা ছিল, কিন্তু 10 টাকা নিত আর কি। ওইটা গ্লাস যে বোতলটা আছে ওটা ফেরত দিলে আবার 5 টাকা এক্সট্রা, মানে আমরা ওইটা ফেরত পেয়ে যেতাম আর কি। অনেকটা ওরকম। তো এক্ষেত্রে যেটা হয়, জিনিসপত্র মানুষজন অথবা এই বোতলগুলা এগুলো যেহেতু এখানে প্লাস্টিক, এগুলো রাস্তাঘাটে মানুষজন আর ফেলে না, তো এটা যা ফেলার একটা জায়গা থাকে, পরিবেশের জন্য এটা খুবই ভালো। আচ্ছা, গুড। আচ্ছা, তো এখানে যেটা আমরা অলরেডি আমরা এটা পড়ে ফেলেছি, বিশেষ করে ডামিট, উমসু, এটা আমরা আরো কয়েকটা আগে ক্লাসে আমরা এগুলা নিয়ে আলোচনা করে ফেলেছি। এবং এখানে আমরা একটা রেকর্ডিং শুনবো, ঠিক আছে? রেকর্ডিং আমরা এখানে বোঝার চেষ্টা করবো এখানে টেম্পারেচার কত। বিশেষ করে এখানে একটা ভ্যাটা ফহিয়া জাগে নিয়ে আলোচনা করা হয়েছে এবং একটা ছবি, কয়েকটা ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি, আ বেসে উন্ডে। তো এখানে ভ্যাটা ফহিয়া জাগে মানে হচ্ছে ওয়েদার প্রেডিকশন। এখানে ওয়েদার প্রেডিকশন কি বলছে, কোন সিচুয়েশনে কোনটা হবে সেটা আমরা বোঝার একটু চেষ্টা করি। তো আমরা শুরুটা করি হচ্ছে নুমা আইনস নুমা আইনস দিয়ে। 1. Die Aussichten für morgen. Auch am Dienstag wird es noch einmal sehr heiß. Die Temperaturen erreichen Werte um die 32 Grad. Allerdings weht ein zum Teil starker Wind aus westlicher Richtung. Am Abend muss örtlich mit starken Gewittern gerechnet werden. টেম্পারেচার কত হবে এখানে? 23. 23, sehr gut। এবং আম আবেন্ডে কি হবে? Stark regnet. স্টাক রেডনেট হবে। হ্যাঁ, আরো একটা হবে, গেভিটার কথা বলছে না? জি ভাই, গেভিটি। গেভিটা মানে হচ্ছে বিদ্যুৎ চমকানো হবে আর কি। আচ্ছা, তারপরটা আমরা শুনি। 2. Auch morgen ist von der Sonne kaum etwas zu sehen. Die Höchsttemperaturen bewegen sich zwischen -4 und -1 Grad. Dabei kommt es im Laufe des Tages immer wieder zu Schneefällen. Ab Mittwoch gibt es eine Wetterbesserung und örtlich scheint auch für längere Zeit die Sonne. টেম্পারেচার কত এখানে? -4 bis -1. -1, sehr gut। তারপর হচ্ছে ভ্যাটা বেসারুম হচ্ছে কবে থেকে হবে? Nachmittag, হ্যাঁ, মিডভোগ, মিডভোগ থেকে হবে। mit, Mittwoch. এটা মিডভোগ থেকে হবে। আচ্ছা, তারপর হচ্ছে 3 নাম্বারটা শুনি আমরা। 3. Bis zum Mittag kommt die Sonne nicht richtig durch und es ist wolkig bei Höchsttemperaturen um die 14 Grad. Erst am Mittag lockert sich die Wolkendecke auf. Es wird sonnig und am Nachmittag steigen die Werte auf bis zu 20 Grad. In den nächsten Tagen weht ein leichter Wind. টেম্পারেচার কত হবে? 14 Grad. 14 গ্রাড। তারপর হচ্ছে ইন্ডিয়ান নেক্সট টাগ কি হবে? Leichter লাইশটা, তারপর উইন্ড, তাই না? Wind. হালকা, Leichter হালকা একটু বাতাসও হবে। আচ্ছা, তারপর হচ্ছে 4 নাম্বারটা আমরা শুনি। 4. Das Wetter. In der Nacht zum Sonntag breiten sich Nebel und Hochnebel erneut aus. Das Regenrisiko liegt bei 95%. Der Regen wandert nur ganz allmählich ostwärts. Es weht ein schwacher, an der See auch mäßiger Wind aus unterschiedlichen Richtungen. Die Tiefstwerte liegen zwischen 8 und 10 Grad. হুম, টেম্পারেচার কত? 18 Grad. 8, 10 গ্রাড। তারপর নাক সুম জোনটাগ, এটা বুঝতে পারিনি আমরা। 59% regnet 29 werden. রেগনেট। ওকে, alles klar।
59 ভাইয়া, 59%। 29, 29 তো, তাই না? না ভাইয়া, 59। হ্যাঁ, 29, 29। না নয় ভাই, নং মানে পঁচিশ। আচ্ছা আচ্ছা। 59% আর কি। হ্যাঁ, ওকে, সরি। 29, আমি 29 শুনছি মনে হয়। আচ্ছা, অলরাইট। এর পরবর্তীতে যে এখানে যেটা আছে সেটা আমাদের প্রয়োজন নেই। তো এই চ্যাপ্টারে আমরা যে জিনিসটা পড়েছিলাম সেটা হচ্ছে আম, আমরা অলরেডি গ্রামারে এটা আমরা পারি, কম্পারেটিভ, সুপারলেটিভ এবং নোমেন যেটা আছে এটা আমরা বিশেষ করে আতসোয়াতে আমরা আলোচনা করেছিলাম। সেই জন্য এই জায়গাটাতে আমি আর ফোকাস করছি না। আরেকটা হচ্ছে আমাদের ডামিট এবং উমসু নিয়ে আমরা ফিনাল জাজ, এটা আমরা একদম সেকেন্ড ক্লাসে আমরা ফিনাল জাজ গুলা সেকেন্ড দিক মানে শুরুর দিকে আমরা ফিনাল জাজ নিয়ে আলোচনা করেছিলাম। বিশেষ করে ডামিট যদি হয় সেক্ষেত্রে আমাদের কি কি পরিবর্তন হবে, একটা সেন্টেন্সের স্ট্রাকচার কোন জায়গায় আমাদের পরিবর্তন হচ্ছে এবং কিভাবে হচ্ছে সেটা আমরা আলোচনা করেছিলাম। এবং ওটার পাশাপাশি উমসু নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ঠিক আছে, উমসু যদি থাকে সেক্ষেত্রে আমাদের ইনফিনিটিভ ফর্ম হবে। তারপর হচ্ছে আমাদের ডামিট যদি থাকে আমাদের হবে হচ্ছে কি ভার্বের শুধুমাত্র কনজুগেশন হবে। মনে আছে আপনাদের ফিনাল জাজ, নাসির জি ভাই? ভাইয়া। আচ্ছা, ফিনাল জাজ আমরা আলোচনা নাসরিন আপু, আপনার ফিনাল জাজ মনে আছে? আপু আজকে রেসপন্স করছেন না, কোনো সমস্যা আপু? আচ্ছা, ওকে, সমস্যা নেই। অলরাইট, এরপরে আমরা শুরু করব হচ্ছে ক্যাপিটাল জ্যাক্স। এটা হচ্ছে ব্লিক নাহ ফন, মানে হচ্ছে ভবিষ্যৎ নিয়ে এখানে কিছু কথাবার্তা আসলে এখানে বলা হয়েছে। আচ্ছা, আপু বলেছে ওনার এখানে নয়েজ। হ্যাঁ, আসলে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আসলে এখানে নয়েজ। আমি যেখানে আছি এখানে কিছুটা নয়েজ, বাট মোটামুটি যতটুকু ইয়ে করা যায় আম, সমস্যা নেই। আচ্ছা, তো এখানে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো এটা ভবিষ্যৎ নিয়ে আমরা আলোচনা করবো, যে ভবিষ্যতের সিচুয়েশন গুলো কেমন হতে পারে এখন থেকে 10 বছর, 15 বছর, 50 বছর পরে গিয়ে আমরা কোন সিচুয়েশন আমরা আসলে পড়তে পারি এবং সিচুয়েশন গুলো আসলে কেমন হতে পারে। তো এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছি আমরা, নাসির ভাই আপনি একটু পড়েন, এগুলো পড়ে দেন সবার জন্য এক্সপ্লেন করার অর্থ সহ। In der Zukunft leben Menschen in großen Wohnunglagen auf dem Planeten Mars. ভবিষ্যতে মানুষদের জীবনযাপন বা বসবাসগুলো প্লান্টেন মার্স হবে। প্ল্যানেট এন্ড মার্স, প্ল্যানেট এন্ড মার্স মানে হচ্ছে আমাদের যে প্ল্যানেট আছে, যে অন্য একটা গ্রহ, যে আমরা পৃথিবীতে থাকি, যে মার্সে গিয়ে মানুষজন বসবাস করা শুরু করবে। মঙ্গল মঙ্গল গ্রহে ভাইয়া। এক্স্যাক্টলি, মঙ্গল গ্রহে গিয়ে। আচ্ছা, তারপর কন্টিনিউ করি আমরা। Zukünftig werden Menschen durch den medizinischen Vorsitz 150 Jahre alt. ভবিষ্যতে মানুষদের জীবন যেমন মেডিসিনের 150 বছর। হুম। হ্যাঁ, এখানে আমাদের বর্তমান যে সিচুয়েশন আমরা আছি এবং মেডিকেল যে প্রোগ্রেস বর্তমানে চলছে, এই প্রোগ্রেসের মাধ্যমে ভবিষ্যতে আমরা 150 বছর পর্যন্ত কি হতে পারে, মানুষজন বাঁচতে পারে। কারণ আমাদের রিসার্চ এখন এতটাই আপডেট যে আমরা আমরা বর্তমানে আম, মানে গবেষণা করছি হচ্ছে কি নিয়ে, আমরা অ্যান্টি এজিং ড্রাগ নিয়ে আলোচনা করছি। মানে আলোচনা বলতে আমরা রিসার্চ করার চেষ্টা করতেছি যে মানুষের বয়স বৃদ্ধি কেন হয়। আমার এখনো মনে আছে আমি যখন মাস্টার্স থিসিস করি, আমার মাস্টার্স থিসিসের মেইন টপিক ছিল হচ্ছে অ্যান্টি এজিং। মানে আমি ব্রেন নিয়ে আলোচনা করেছিলাম এবং একটা স্পিসিস ছিল ড্রসোফিলা বলা হয় আর কি। তো ড্রসোফিলা হচ্ছে একটা জাস্ট একটা ফ্লাই, একটা মাছির মতো। তো ওই মাছির উপর আমরা গবেষণা করেছিলাম। তো গবেষণার মাধ্যমে আমরা 5টা জিন আমরা খুঁজে পেয়েছি, যে জিনগুলো আসলে এজিং এর জন্য দায়ী। এজিং মানে আমাদের যে বয়স বৃদ্ধি হচ্ছে, বয়স বৃদ্ধির জন্য এই জিনগুলো দায়ী। তো আমাদের মানে আমার থিসিসের যে একটা ইয়ে ছিল, প্রপোজাল ছিল যে এই জিনগুলাকে যদি আমরা কোনোভাবে স্টপ করতে পারি, ওদের ট্রান্সক্রিপশন যদি আমরা স্লো ডাউন করতে পারি, তাহলে ওই স্লো ডাউনের কারণে আমাদের বয়সটা কিন্তু স্লো ডাউন হয়ে যাবে। তো আসলে এটা আদৌ হয়তো বা কিছুটা হলেও এটা স্লো করতে পারে, বাট আদৌ কখনো এটা সম্ভব না। কারণ আল্লাহ আমাদেরকে যেভাবে বানাইছে, আমাদের অটোমেটিক ভাবে আমাদের লাইফ সাইকেল এভাবে চলতে থাকবে। বাট বিজ্ঞান এতটাই আসলে এখন উন্নত, এতটাই প্রোগ্রেস এখানে, সেক্ষেত্রে মানুষজন 150 বছর পর্যন্ত বাঁচতে পারে। হুম হুম। Mobilität
ohne Auto oder Bus. Wir fliegen als Passagiere in Drohnen zur Arbeit. মানুষ ভবিষ্যতে গাড়ি এবং বাস ছাড়া উড়ে কাজে যাবে, ড্রোনের মাধ্যমে কাজে যাবে। এক্স্যাক্টলি, ড্রোনের মাধ্যমে কাজে যাবে। হুম। Äh, Irgendwann stellt man Fleisch nur noch im Labor her. মানুষ কৃত্রিম ভাবে মাংস তৈরি করতে পারবে। হুম। হ্যাঁ, মানুষজন এখানে বলা হলো হেয়ারস্টাইলেন। হেয়ারস্টাইল মানে হচ্ছে টু প্রডিউস, কোনো কিছু তৈরি করা, প্রডিউস করা। তো এখানে ইগেন ভান মানে হচ্ছে এনি, মানে যে কোনো সময় মানুষজন মানে ল্যাবে, একটা সেকেন্ড ভাই। এখানে যে জিনিসটা হবে, ল্যাবে মানুষজন মাংস তৈরি করবে আর কি। তো এই জিনিসটা আসলে যে কোনো মুহূর্তে আসলে হতে পারে। এই জিনিসটা বলা হলো। তারপর Alle Menschen haben einen Datenchip unter der Haut. প্রত্যেকটা মানুষেরই একটি চিপ থাকবে হার্টের মানে চামড়ার ভেতরে। হুম। Mit diesem Chip kann man zum Beispiel bezahlen, যেটার মাধ্যমে মানুষ পেমেন্ট করতে পারবে। হুম। In jedem Haushalt gibt es Roboter, die Staubsaugen oder andere Hausarbeiten unternehmen. প্রত্যেকটি বাসা বাড়িতেই একটি নির্দিষ্ট রোবট থাকবে, যেটা বাসা বাড়ি পরিষ্কার থেকে শুরু করে অন্যান্য কাজগুলো করবে। হুম। মানে স্টাউবজাউগেন আমরা বলি হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার আর কি। ভ্যাকুয়াম ক্লিনিং থেকে শুরু করে যে কোনো ধরনের কাজ আসলে করতে পারবে রোবটের মাধ্যমে, যেটা আসলে বর্তমানে কিন্তু চলছে। অলরাইট। এখানে আরো একটা যদি নিচে একটু যদি আমরা যাই, এটা হচ্ছে গুটে ফোরজাতসে। তো গুটে ফোরজাতসে সাধারণত আমাদের যে অভ্যাসগুলো আছে, আমাদের কিছু অভ্যাস আমরা পরিবর্তন করতে চাই, এবং অভ্যাসগুলা পরিবর্তনের জন্য কোন কোন আম, মানে কি কি আমাদের আসলে প্রয়োজন, আমাদের মোটিভেশন থেকে শুরু করে কিভাবে করতে পারি, সেগুলো নিয়ে কিছু আলোচনা এখানে করা হয়েছে। আচ্ছা, সাকিব ভাই পড়বেন এগুলো একটু কাইন্ডলি। জি ভাই। Fortsätze fürs neue Jahr. আম, আমাদের নেক্সট ইয়ারের জন্য প্ল্যান গুলা। Was haben Sie im nächsten Jahr vor? নেক্সট ইয়ারের জন্য আমরা কি প্রস্তুতি নিচ্ছি? Wir haben unsere Leser oder Ihnen am letzten Tag des Jahres befragt. আম, আমরা আমাদের যারা পড়ুয়া আছে লাস্ট ইয়ারের, তাদেরকে জিজ্ঞেস করেছি বা এরকম কিছু। হুম। Ich will nicht mehr alles erst im letzten Moment machen. আমি একদম লাস্ট মোমেন্টে কিছুই ঠিক মতো করতে পারি না। Wegen dieser Gewohnheit hatte ich in meinem Studium oft schon richtig Stress. যার ফলাফলস্বরূপ এই অভ্যাসের কারণে আমার স্টাডিতে অনেক স্ট্রেস ক্রিয়েট হয়। হুম। Ich werde mich in diesem Jahr früher auf die Prüfungen vorbereiten, যার কারণে আমি আম, এই পরীক্ষা যার কারণে এই ইয়ারে আমি পরীক্ষার জন্য আগেভাগেই প্রস্তুতি নিয়ে ফেলেছি। হুম। Und ich werde oft in der Bibliothek sein, denn dort kann ich am besten lernen. এবং আমি লাইব্রেরিতে থাকবো এবং সেখানে পড়ার জন্য বেস্ট এনভায়রনমেন্টটা আছে। হুম। Ich fange gleich übermorgen damit an. আমি প্রতিদিনই একটি প্রশ্নের মাধ্যমে শুরু করি। আহ morgen habe ich leider keine Zeit. সকালে আমার হাতে একদমই সময় থাকে না। Da werde ich spontan eine Freundin besuchen. Ich hoffe, sie freut sich. তবু আমি আমার আমার ফ্রেন্ডকে ভিজিট করি এবং আমি আশা করি যে সে খুশি হয় এতে। সে খুশি হবে, এক্স্যাক্টলি। ওকে, তারপর ভাই আপনি পড়েন, কন্টিনিউ করেন এটা। Vorsätze für das ganze Jahr sind nicht für mich. আম, সারা বছরের জন্য সারা বছরের প্ল্যান করা ফেলাটা এটা আমার জন্য না। হুম। Die kann ich so wie Die kann ich sowieso nicht einhalten, যেটা আমি কন্টিনিউয়াসলি এক্সিকিউট করতে পারি না। হুম। Das funktioniert bei mir nicht. আর এটা আমার ক্ষেত্রে ফাংশনও করে না। হুম।
Da finde ich dauernd Ausreden. তো আমি আহ, শেষ পর্যন্ত শেষমেশ আমি আহ, আমার নিজের প্ল্যানেই থাকি। Deshalb fasse ich jeden Morgen einen Fortsatz für den Tag. যার ফলে আমি প্রতিদিনের জন্য একটি নির্দিষ্ট রুটিন তৈরি করি। হুম। Heute werde ich zum Beispiel in der Mittagspause einen Spaziergang machen. For example, আজকের লাঞ্চের জন্য আমি আম, আম, একটি স্পাৎসিয়ার গাং গিয়েছিলাম, বা লিটল সাইড ওয়াকের জন্য গিয়েছিলাম। Ich habe vor, die Ruhe und die frische Luft zu genießen. সেখানে আমি আম, খুবই ফ্রেশ এবং হেলদি এয়ার এনজয় করেছি। Und morgen bringe ich meiner Tochter etwas Süßes mit, einfach so. Und এবং পরে এবং পরের দিন আমি আহ, আমার মেয়ের জন্য আহ, কিছু মিষ্টি জাতীয় কিছু নিয়ে এসেছিলাম। কি নিয়ে আসবো? as simple as that. as simple as that. sehr gut. আম, আচ্ছা, তো এখানে আম, আমরা আরো একটা ইয়ে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফুটু আইন্স আমরা ইনশাল্লাহ কালকের ক্লাসে আমরা পড়বো। আর আরেকটা বিষয় হচ্ছে নেক্সট ক্লাসগুলো থেকে এখন থেকে আমরা মোটামুটি আমরা অনেকটুকুই গ্রামার আমরা পড়েছি, আরো গ্রামার কিছু আছে, তবে ম্যাক্সিমাম গ্রামারে কিন্তু আমরা যেহেতু পড়ে ফেলেছি, তো এখন আমাদের আরো একটা মেইন ফোকাস থাকবে এখন থেকে। সেটা হচ্ছে আমাদের এক্সামের উপর কিছু প্রিপারেশন এবং এক্সামের যে প্যাটার্ন গুলো আছে সেগুলো বুঝতে পারা, এবং এক্সামের জন্য এখন থেকে আমরা কিভাবে প্রিপারেশন নিতে পারি। আপনারা যারা প্ল্যান করছেন বিশেষ করে হাউস বিল্ডিং এর জন্য, আপনারা ম্যাক্সিমাম সবাই তো হাউস বিল্ডিং এর জন্য প্ল্যান করছেন, সেক্ষেত্রে আসলে এখন থেকে কিভাবে প্ল্যান করা যায় এবং কোন কোন জায়গায় আপনাদের এই মুহূর্তে থেকে আসলে ফোকাস করা উচিত, এবং কিভাবে আম, আপনারা পরীক্ষার জন্য আসলে এক্স্যাক্টলি প্রিপারেশনটা নিতে পারেন। ঠিক আছে, তো সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলো থেকে আমরা ইয়ে করব, পরীক্ষা নিয়ে আলোচনা করব এবং কিছু প্র্যাকটিস আমরা করব। ঠিক আছে, তো আমি আপনাদেরকে অলরেডি বলেছিলাম, মানে আপনারা অলরেডি কিছু ট্রাই করেছেন মোস্ট প্রবাবলি। আমি জানি না সেটা আপনাদের কাছে কতটুকু সহজ মনে হয়েছে এবং আপনারা 10 মিনিটের মধ্যে সেটা শেষ করতে পেরেছেন কিনা। বিশেষ করে হচ্ছে আমাদের যে টাইল ড্রাই আমরা প্র্যাকটিস করেছিলাম লেজেনের, তো টাইল ড্রাই কি আপনারা কি, যারা বাড়ি কাজ দিয়েছেন তারা কি আপনারা 10 মিনিটে শেষ করতে পেরেছিলেন নাকি 10 মিনিটের বেশি সময় লেগেছিল? মারুফ ভাই এবং সাকিব ভাই, আপনারা সম্ভবত বাড়ি কাজ দিয়েছিলেন। ভাইয়া আমি হাউস অফ তোমার দিয়েছি, বাট ওই রিডিং এর ওইটা দিতে পারিনি। আজকে আমি বসবো ভাইয়া আমি। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, লাস্ট ক্লাসের টাইল ড্রাই একটু প্রবলেম আছে, কি প্রবলেম আছে ভাই একটু বলেন, মারুফ ভাই। বেশ, আমার এখানে প্রচুর নয়েজ, তো ওই যে সমস্যা বিএনপির নেই। একটা ইয়ে করতেছে। যাই হোক, ওই ভাই ওই যে স্ক্রিনশটটার যে ইমেজটা ছিল, হুম সেইটা তো আমার মনে হয় একটু আমার ঝামেলা মনে হচ্ছে আর কি। আর বিশেষ করে ভাইয়া কোনো অ্যান্সারটা আমি আসলে জিরো মিলাইতে পারতেছি না। আমার কাছে মনে হচ্ছে যে কোনো না কোনো ভাবে একটা অ্যান্সার হয়েই যাচ্ছে বা মিলেই যাচ্ছে। হুম হুম হুম। মানে এই প্রবলেমটা বেশি ফাইন্ড আউট করতেছে আর কি, হ্যাঁ হ্যাঁ, এটা যে আপনার জিরো মিলাইতে পারছি না আমি বিশেষ করে। বুঝতে পেরেছি। এই জায়গাটাতে আসলে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা লাস্ট ক্লাসে যেভাবে আলোচনা করেছিলাম, কিছু প্রত্যেকটা পার্টি বিশেষ করে, মানে প্রত্যেকটা মডেল টেস্ট আপনারা যখন করবেন চেষ্টা করবেন যে টপিকগুলো সেখানে কয়েকটা টপিক কিন্তু একসাথে থাকে, যেমন 4-5টা টপিক থাকে, যেমন স্কুল নিয়ে কথা বলে, মানে জার্মান কোর্স নিয়ে কথা বলে, এই যেগুলোকে আগে সর্ট আউট করার চেষ্টা করবেন। লাস্ট ক্লাসে যেটা আমরা করেছিলাম, কিছু সর্ট আউট করে ফেললে এমন কিছু টপিক আপনারা পাবেন যে টপিকগুলো আসলে একদমই মানে কিছুটা সিমিলার, বাট যে মেইন ইনফরমেশন যেগুলো আছে ইনফরমেশন গুলো কোনো না কোনো ভাবে মিসিং। যে কি ইনফরমেশন গুলো আছে, সেন্টেন্স গুলো আছে, প্রশ্নগুলো আছে, প্রত্যেকটা প্রশ্ন এখানে, প্রত্যেকটা ওয়ার্ড এখানে খুব ইম্পর্টেন্ট, মানে খুব ভালো করে আমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে, কারণ যে অ্যান্সার গুলো পাবো ওই অ্যান্সারের প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে ম্যাচ করতে হবে, কিছু না কিছু জিনিস এখানে থাকবে না। তো এখানে মারুফ ভাই আমি আপনাকে আম, যে রিকমেন্ডেশন করতে পারি সেটা হচ্ছে আপনি আরো কয়েকটা প্র্যাকটিস করেন। ঠিক আছে, আমার মনে হয় আরো কয়েকটা মডেল টেস্ট প্র্যাকটিস করলে আমার মনে হয় এটা আপনার অ- কিছুটা হলেও এটা ইমপ্রুভ হতে পারে। অবশ্যই। জি ভাইয়া, জি জি। আচ্ছা, তো নেক্সট ক্লাসগুলোতে আমরা, যেহেতু আমাদের আগামীকালকেও ক্লাস আছে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ সময় 5টা, মানে আমরা আগের যে ক্লাস ছিল, জাস্ট আজকের ক্লাসটা একটু যেহেতু এক্সট্রা আমরা নিচ্ছি, এটা একটু ব্যতিক্রম। বাট নেক্সট ক্লাসগুলো থেকে আমরা ইনশাল্লাহ পরীক্ষার প্রতি আমরা খুব খুব ভালো করে এখন থেকে ফোকাস করব। ঠিক আছে, এবং পাশাপাশি যে গ্রামার আছে গ্রামারটাও ইনশাল্লাহ আমরা বাকি যেগুলো আছে সেগুলো শেষ করবো ইনশাল্লাহ। জি সাকিব ভাই প্লিজ বলুন। বা এটা ছোট কোয়েশ্চেন ছিল ভাইয়া, জি প্লিজ। যে হাউস বিল্ডিং এর
ইনটেকটা কবে থেকে শুরু হয় এবং শেষ কবে হয় ভাই, এটা জানতে চাচ্ছিলাম আচ্ছা, আর কি। হাউস বিল্ডিং এর এই জিনিসটা স্পেসিফিক ভাবে স্টুডেন্ট ভিসা, মানে স্টুডেন্টদের জন্য যে জিনিসটা হয় আসলে, যে কোনো ইউনিভার্সিটির একটা মানে সামার থাকে, অথবা সামার কি বলে, সামার সেমিস্টার অথবা উইন্টার সেমিস্টার থাকে। হাউস বিল্ডিং এর জন্য ব্যাপারটা কিন্তু তা না। হাউস বিল্ডিং হচ্ছে পুরোপুরি ভাবে একটা কোম্পানির উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? একটা কোম্পানির যে কোনো মুহূর্তেই কিন্তু আম, লোকের প্রয়োজন হতে পারে, এক্ষেত্রে কোনো স্পেসিফিক সময় নেই। ঠিক আছে, তবে ডেফিনেটলি আমি যদি জার্মান মার্কেটের, জব মার্কেটের কথা বলি, ওরা, আমি আপনাকে বলতে পারি, যেহেতু আমিও জবের প্রসেসিং এর মধ্যে দিয়ে আমিও গিয়েছিলাম, আমি এতটুকু বলতে পারি যে নর্মালি সেপ্টেম্বর অক্টোবর, মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বরে 3 মাস সাধারণত রিক্রুটমেন্ট খুবই কম হয় তুলনামূলকভাবে। কেন? কারণ হচ্ছে ক্রিসমাসের ছুটি থাকে, এবং সব মানে সবাই জানুয়ারি পর্যন্ত মোটামুটি প্ল্যান করে না। আর হচ্ছে পুরো বছরে যে প্ল্যানটা থাকে, ওই প্ল্যানটা তাদের একটাই মাথা, মানে একটা প্রেশার থাকে যে ওটা ডিসেম্বরের আগে শেষ করতে হবে। সেই জন্য অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই 3 মাস কিন্তু আমি বলবো হচ্ছে আপনারা একটু আম, এটা মাথায় রাখবেন যে এই সময়টাতে আপনারা হাউস বিল্ডিং খুবই কম পাবেন, খুবই কম। এরপর হাউস বিল্ডিং পাওয়ার সবচেয়ে বেশি সময় আসবে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে। ঠিক আছে, জানুয়ারি ফেব্রুয়ারি থেকে খুব বেশি না বলবো আসলে, সবচেয়ে বেশি আসে হচ্ছে আসলে ইয়ে থেকে, মানে Q2 থেকে, মানে Q2 থেকে আর কি, বছরে যে সময় ইয়েটা আছে, মানে আমি বলবো হচ্ছে এপ্রিল মে জুন এই সময়টা থেকে সবচেয়ে বেশি আসে। কেন? কারণ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই সময়টাতে তারা পুরো কোম্পানির একটা প্ল্যান করে যে আমাদের এইটা এটা হচ্ছে আমাদের পুরো বছরের গোল, আমাদের এই পরিমাণ আমাদের বাজেট আছে, অথবা এই পরিমাণ আম, কি বলে লোকবল আমাদের প্রয়োজন। তখন থেকে তারা মার্চ থেকে, মোটামুটি মার্চ এপ্রিল মে এই সময়টা হচ্ছে খুবই পিক টাইম আপনার হাউস বিল্ডিং পাওয়ার জন্য। এই সময় আপনার অনেক পরিমাণ অ্যাডভার্টাইজমেন্ট আপনারা পাবেন। তো সেক্ষেত্রে স্পেসিফিক কোনো মাস নেই, বাট আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যদি বলি, এই সময়গুলোতে আপনারা সবচেয়ে বেশি হাউস বিল্ডিং এর অ্যাডভার্টাইজমেন্ট পাবেন। তো আপনারা প্রত্যেকটা, আমি আপনাদেরকে সাজেস্ট করবো এখন থেকে আপনারা সিভি রেডি করেন, ঠিক আছে? তো নাসির ভাই আমার সাথে অলরেডি যোগাযোগ করেছিল ওনার সিভি নিয়ে। তো আপনারা যারা আছেন, আপনাদের সিভি আমাকে পাঠাতে পারেন। আপনারা সিভিটা জার্মানে আপনারা লেখার চেষ্টা করবেন। সিভি লিখে আমি আপনাদের সিভিটা চেক করে দিতে পারি, ঠিক আছে? তো আপনারা সিভিটা রেডি করার চেষ্টা করেন এখন থেকে, জাস্ট যখনই ফ্রি সময় থাকে। তো সময় লাগবে, আমার মনে হয় হাউস বিল্ডিং পেতে কিছুটা সময় লাগবে, বাট পসিবল, হ্যাঁ। আপনারা 10 15 20টা 50টা জায়গায় অ্যাপ্লিকেশন করে হতাশ হওয়া যাবে না। হয়তো কারো 20টা অ্যাপ্লিকেশনের মধ্যে একটা হয়ে যাবে, কারো আবার হয়তো 100টাও লাগতে পারে, ঠিক আছে? তো এটা নিয়ে হতাশ হওয়া যাবে না, একটু সময় লাগবে। ঠিক আছে ভাইয়া, বুঝতে পেরেছেন? আর আচ্ছা, ভাইয়া আর একটা, ভাইয়া। হুম হুম। আচ্ছা জি স্যার সাকিব ভাই ভাই। বলেন। জি না ভাই, ভাই আপনি সাকিব বলেন, ভাই। সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, বলেন ভাই, সমস্যা সিভিটার নাই। ক্ষেত্রে টেবুলার ফরম্যাটটা কি ভাই বেশি অ্যাকসেপ্টেবল, নাকি ইউরোপাস ফরম্যাটটা ভাই বেশি বেশি সাধারণত অ্যাকসেপ্টেবল? ইউরোপাসটা আসলে সবাই ইউজ করে থাকে আর কি, কারণ এটা হচ্ছে অনেকটা বলা যায় সবাই আহ, মানে স্ট্যান্ডার্ড ধরে আর কি মোটামুটি। তবে আপনি যদি চান আপনার মতো করে আপনি সুন্দর সিভি হলে হয়, মানে যে সিভিটা ক্লিয়ার, মানে হিজিবিজি সিভি না, মানে একদম কনসাইজ হতে হবে, এবং হচ্ছে খুবই আম, মানে ক্যাচি থাকতে হবে আর কি। এটা হচ্ছে এই সিভির মেইন আপনার। সেটা হতে পারে ইউরোপাস, সেটা হতে পারে আপনার নিজের কোনো সিভি তৈরি করা, ডাজন্ট ম্যাটার আসলে। বাট আপনারা ইউরোপাসটা ইউজ করতে পারেন চাইলে। ইউরোপাসের অনেকগুলো ফরম্যাট আছে, একটা ফরম্যাট আপনাদের যেটা ভালো লাগে একটা ফরম্যাট আপনারা ইউজ করবেন। জি সাকিব ভাই। ভাইয়া বেআইন্স কোর্স শেষে বেআইন্স এক্সামটা দেওয়া পারফেক্ট হবে, নাকি বেসওয়াই একবারে পরে বেসওয়াই এক্সামটা দেওয়া পারফেক্ট হবে? আম, আমি বলবো হচ্ছে প্রথমত আপনার বেআইনস পরীক্ষাটা দিলে বেটার হবে। কারণ একটা বেআইনস থাকলে অন্তত আপনি যে এমপ্লয়ার যারা যারা আছে তাদের কাছে ওই সার্টিফিকেট আপনি পাঠাতে পারবেন। ঠিক আছে, যে আমি বেআইনস পর্যন্ত জি করেছি, ভাইয়া। আমার সার্টিফিকেট অন্তত একটা প্রুফ থাকবে। ওই প্রুফটা দিয়ে আপনি, জি জি। আমার মনে হয় যে ডকুমেন্টেশনের যে কাজগুলো আছে কোম্পানির সাথে, ওগুলো আপনি আগে আগায় নিয়ে যেতে পারবেন। এবং এম্বাসিতেও B1 হচ্ছে আপনার মেইন মানে রিকোয়ারমেন্ট আর কি, ওটা আপনি পাস করতে পারবেন। এর পরবর্তীতে আপনার যদি হয়, আপনি সময় থাকে, আপনি ডেফিনেটলি বেচ 6 পর্যন্ত করতে পারেন, পরীক্ষা দিতে পারেন। তবে বেআইনস পরীক্ষা দেওয়ার জন্য আমি স্ট্রংলি রিকমেন্ড করবো আর কি। বুঝেছি ভাই। অলরাইট। আচ্ছা, তাহলে আমরা প্রসিড করি। আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া একটু এটা এখন না, যেহেতু বাংলাদেশে আছেন, একটু আপনার সাথে আমি আর নিসার ভাই পার্সোনালি একটু কথা বলতে চাচ্ছিলাম আর কি, হাউস বিল্ডিং এর ব্যাপারে আর একটু। আচ্ছা আচ্ছা, সেটা কি আহ, সমস্যা নেই, আপনি আমাকে মেসেজ দিয়ে রাখেন। বিশেষ করে এই সময়টাতে আমি একটু বেশি ব্যস্ত আসলে।
পরে আপনি ফ্রি আমাকে টাইমে ভাইয়া, মানে নেক্সট উইকের মধ্যে একদিন হলে হবে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আপনি আমাকে একটু মেসেজ করেন, আমি যখন ফ্রি হবে আমি আপনাকে আপনাকে ফোন দিব, আচ্ছা সমস্যা। আচ্ছা। জি ভাই। জি ভাই, আচ্ছা। অলরাইট। আমরা তাহলে আচ্ছা। করে আরেকটু পড়ি আমরা। এরপর আমরা আম, কিছু দেখবো, সেটা হচ্ছে একটা রেকর্ডিং আমরা দেখবো। এখানে রেকর্ডিং এ বলা হচ্ছে একটা রেডিও সেন্ডিং আমরা শুনবো, এবং বলা হচ্ছে এখানে welche Gründe nennt der Experte, মানে কোন কোন রিজন গুলো এক্সপার্টরা এখানে বলছে, বাগুন মান fortsättlich nicht realisiert, কেন মানুষজন এই প্ল্যান গুলো, এই জিনিসগুলো কেন মানুষজন রিয়েলাইজ করে নাই, ঠিক আছে, মানে সাধারণত করে না। তো এটা আমরা বোঝার চেষ্টা করি। এখানে পাঁচটা দেয়া আছে। প্রথমটাতে বলা হচ্ছে এখানে আম, বিশেষ করে die meisten Menschen nehmen sich zu viel vor. ফোন, এখানে মানুষজন ফোন নেমেন করে, মানে অনেক বেশি, কিছু মানুষজন অনেক বেশি আসলে মানে নিয়ে ফেলে। তারপর হচ্ছে কিছু ফজ্জাস এখানে কংক্রিট থাকে না, মানে ক্রিস্টাল ক্লিয়ার থাকে না প্ল্যানটা আসলে। কংক্রিট না থাকার কারণে হয়তো বা এটা একটা সমস্যা থাকতে পারে। ফ্যামিলি কলিগ হেল্পের নিস্ট, মানে ফ্যামিলি হেল্প করে না। কিছু জিনিস মানুষজন উনগেডুলডিশ, তারা খুবই অধৈর্য এবং চায় হচ্ছে কিছু জিনিস খুবই তাড়াতাড়ি তারা টেক কেয়ার করে ফেলুক, শেষ করে ফেলুক। তারপর হচ্ছে এখানে সাইট হচ্ছে, সময়টা হচ্ছে মেইন প্রবলেম, কোন কোন জিনিসগুলো এখানে সমস্যা, মানে মেইন প্রবলেম, রিজন এখানে, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। Wo ist denn jetzt schon wieder diese Rechnung? Das gibt es doch nicht. Die muss doch hier sein. Mist. Ich muss einfach öfter aufräumen. Damit fange ich jetzt sofort an. Kennen Sie das? Wie oft haben wir uns schon vorgenommen, etwas zu ändern? Und wie oft haben wir es dann auch wirklich geändert? Sehr oft bleibt es bei den guten Vorsätzen. Aber warum ist das so? Die Antwort ist eigentlich ganz einfach. Der Mensch ist ein Gewohnheitstier. Wenn wir gewohnt sind, etwas zu tun oder eben nicht zu tun, dann ist das für uns einfach. Unsere Gewohnheiten zu ändern, ist für uns schwer. Was können wir also tun, damit zum Beispiel auf dem Schreibtisch nicht immer so ein Chaos ist? So, ich räume jetzt sofort den Schreibtisch auf. Dann kann ich auch gleich noch im Regal Ordnung machen und überhaupt. Ich ändere ab jetzt mein Leben. Schluss mit süßen und fettigen Sachen. Und beim Fitnessstudio melde ich mich auch gleich an. Außerdem könnte ich heute noch das Sommerfest mit den Kollegen organisieren. Und ab heute lasse ich abends das Handy aus. So, das ziehe ich jetzt durch. Ob das funktioniert? Vermutlich nicht. Und warum? Das sind einfach viel zu viele Vorsätze auf einmal. Fangen Sie klein an. Nehmen Sie sich nicht vor, Ihr ganzes Leben sofort zu ändern. Machen Sie kleine, aber realistische Pläne, wie zum Beispiel wichtige Papiere sofort aufzuräumen und nicht achtlos auf den Schreibtisch zu legen. Nehmen Sie sich also Dinge vor, die Sie leicht in Ihren Alltag integrieren können. Nur wenn wir etwas regelmäßig machen, kann es eine Gewohnheit werden, und nur dann fühlen wir uns unwohl, wenn wir es nicht machen. Wir müssen uns dann gar nicht überwinden. Ach, ich wollte doch gestern noch den neuen Praktikanten anrufen. Und Herrn Takes habe ich auch nicht zurückgerufen. Mann, das Regal im Büro ist auch noch nicht aufgeräumt. Aber im Fitnessstudio bin ich jetzt Mitglied. Ich bin so stolz auf mich. Ich mache ab sofort viel mehr Sport. Mehr Sport. Das klingt gut. Aber was heißt das genau? Diesen Plan kann ich ganz problemlos von einem Tag auf den nächsten schieben. Heute bin ich zu müde. Kein Problem. Ich mache einfach morgen mehr Sport. Morgen hat es auch nicht geklappt. Egal. Am Wochenende mache ich dafür doppelt so viel. Das ist ein zweiter häufiger Fehler. Die guten Vorsätze sind nicht konkret genug. Fassen Sie Ihre Vorsätze in Zahlen. Sagen Sie nicht mehr Sport, sondern zum Beispiel jeden Tag 20 Minuten Bewegung. Das ist realistisch und Sie können jeden Tag klar erkennen, ob Sie Ihr Ziel erreicht haben. Eventuell finden Sie ja auch einen Freund, Kollegen oder Nachbarn, der mit Ihnen zusammen Sport macht. Das macht mehr Spaß und man findet nicht so leicht Ausreden. So, jetzt ist das Regal endlich dran.
Uah, so viel Staub. Tschiu. Hm. Wohin tue ich das jetzt? Ach, erstmal hier unten ins Regal. Und was ist das? Hm, das kann ich sicher mal brauchen. Aber was ist das denn? Ja, das brauche ich wirklich überhaupt nicht. Ah, ich weiß gar nicht, wohin ich das alles tun soll. Hm, egal. Ich stelle einfach alles wieder zurück ins Regal. Ich vermute, so schnell wird niemand mehr versuchen, dieses Regal aufzuräumen. Das ist ein weiterer häufiger Fehler. Man will alles schnell und sofort und ist ungeduldig. Das Chaos im Regal ist nicht in einer halben Stunde entstanden. Warum sollte man es in einer halben Stunde beseitigen können? Haben Sie also Geduld mit sich und den Dingen und nutzen Sie die Zeit auch, um gleichzeitig etwas Schönes zu tun. Beim Aufräumen kann man zum Beispiel sehr gut Musik hören. Wenn Sie Kopfhörer tragen, ist das auch im Büro kein Problem. So macht das Aufräumen Spaß und es fällt leichter, es öfter zu tun. Also, bleiben Sie dran und vergessen Sie nicht, mit kleinen Schritten kann man Großes bewegen. Das ist der Schlüssel zum Erfolg. অলরাইট, আমরা কি বুঝতে পারছি? অনেক লম্বা কনভারসেশন ছিল যদিও। এখানে দুইটা ব্যক্তি আসলে কথা বলেছে। একটা মেয়ে সাধারণত মানে সে যে জিনিসটা বলেছে যে আমি আম, এটা করব, মানে সে তার কিছু জিনিস করা উচিত, তার রেগালটা ঠিক করা উচিত, অর্জন করা উচিত, তার সাইড ডিশটা ঠিক করা উচিত, আউটফ্রামেন্ট করা উচিত, এবং অনেক কিছু নিয়ে সে স্ট্রেসড। তো ওই ব্যক্তিটা তিনটা সমস্যার কথা বলেছে এখানে। Nummer eins, Punkt 2 und 3। কোনটা কোনটা ছিল কেউ বলতে পারবেন? প্রথমে ভাইয়া নোমার আইনস। Nummer eins ডেফিনেটলি এখানে বলেছে অনেক কিছু, যে মানুষজন চাইছে অনেক কিছু আসলে একসাথে করে ফেলে, অনেক কিছু একসাথে নিয়ে ফেলে। তারপর তারপর নোমা দ্রাই ভাইয়া, প্ল্যানটা কংক্রিট থাকে না। Nummer 2, তাই না? সোয়াই, কংক্রিট থাকে না, জি ভাইয়া। ফিট থাকে না একদম, যে আমি এটা করব ওটা করবো, একদম মানে প্রি প্ল্যান থাকে না, সবকিছু না থাকার কারণে মানুষজন স্ট্রেসড হয়ে যায় যে আমি এটা করছি, অথবা মানুষজন থাকে না একটু স্ট্রেস হয়ে যাওয়া, টেনশন নেওয়া। এটা হচ্ছে কমপ্লিট কোনো প্ল্যান যদি না থাকে। তারপর 3 নম্বর কোনটা হবে? নোমা ফিয়া, ungeduldig। ইয়া এক্স্যাক্টলি। এখানে আমরা আসলে একটু অধৈর্য অধৈর্য হওয়ার কারণে, এবং চাই হচ্ছে সবকিছু একসাথে করে ফেলা, 30 মিনিটের মধ্যে সব করে ফেলা, 20 মিনিটের মধ্যে কেন, এরকম না হয় আমরা প্রতিদিন যদি মানে স্ট্রিট যদি আমরা করি, তারপর হচ্ছে আমরা একটা মানে ছোট কিছু করতে করতে সেটা অনেক বড় একটা ইফেক্ট আসবে। তো এখানে কনসিস্টেন্সি হচ্ছে আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। তো এখানে আসলে যে রেকর্ডটা শুনলাম এটা অনেকটাই ইম্পর্টেন্ট আমাদের লাইফের জন্য, যে আমরা সবকিছু প্রি প্ল্যান থাকা। তো আমি আপনাদেরকে যেটা বলবো, আপনারা এখন থেকেই সবকিছু প্রি প্ল্যান করে রাখুন। এখন হচ্ছে অগাস্ট, ঠিক আছে? হয়তোবা আপনারা আপনাদের আইনস আপনারা শেষ করবেন হয়তোবা মিডল অফ সেপ্টেম্বর অথবা এন্ড অফ সেপ্টেম্বর, ফর এক্সাম্পল 22 এর পরবর্তীতে আপনারা কি করবেন, কোন মাসে আপনারা কোন প্ল্যান করছেন, আপনাদের এক্সামের সময়টা কখন, কখন আপনারা আউসবিল্ডিং জন্য অ্যাপ্লাই করবেন, কখন আপনার প্ল্যান জার্মানিতে আসা, কিভাবে আসা, জার্মানিতে আসার পরে কি করবেন, জার্মানিতে আসার যে সবকিছু তা না, আসার পরবর্তীতে কি করবেন, কি কি করা উচিত, ওইগুলো একটা ওভারভিউ, একটা নিজে একটু বসুন, ঠিক চিন্তা করুন যে আমার কি করা উচিত, কিভাবে করলে আমার জন্য এটা সবচেয়ে বেস্ট হবে। প্রি প্ল্যান করুন, তাহলে হবে কি সবকিছুতে আপনি অনেক মানে ওভার কনফিডেন্ট না, সবকিছুতে আপনি কনফিডেন্ট ফিল করবেন প্রত্যেকটা কাজে। ঠিক আছে? তো সেগুলো আপনার আম, যে কোনো প্রসেসকে খুবই এনহ্যান্স করবে আমি বলবো। তো সেক্ষেত্রে আপনারা এখন থেকে এগুলো নিয়ে চিন্তা করুন, প্ল্যান করুন, এবং আমি বলবো হাইলি মোটিভেটেড, আপনারা খুবই ভালো করবেন আশা করি। তো জাস্ট আপনাদেরকে একটু চিন্তা করে একটু কাজ করতে হবে, একটু প্ল্যান নিয়ে কাজ করলে ইনশাল্লাহ আপনারা ভালো করতে পারবেন। অলরাইট, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকে ক্লাসটা এতটুকু পর্যন্ত আমরা পড়বো। আম, এবং যেহেতু আজকে আমাদের বাকিরাও খুব কম, তো আজকে আমরা এতটুকু পর্যন্ত পড়ে শেষ করি, এবং নেক্সট ক্লাসে এবং কালকের ক্লাসে আমরা জাইটেনোমা আটুং জ্যাক্সিস থেকে শুরু করবো, এবং আমরা আরো কিছু গ্রামাটিক্যাল পার্ট করবো, এবং কালকে থেকে ইনশাল্লাহ আমরা এক্সামের কিছু প্রিপারেশন নিয়ে আমরা আলোচনা করবো, এক্সামের পরীক্ষার ইয়ে নিয়ে কিভাবে আমরা ভালো করতে পারি, কিছু টিপস নিয়ে আলোচনা হবে, এবং আমরা কিছু প্র্যাকটিস আমরা ইনশাল্লাহ হবে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে?
না ভাইয়া। আচ্ছা, যদি প্রশ্ন ভাইয়া থাকে। ঢাকায় আসা হবে আপনার এর মধ্যে কি আর? ঢাকায় মনে হয় না। জাস্ট আমি ঢাকা আসবো হচ্ছে আমার যেদিন ফ্লাইট, আর রিটার্ন ফ্লাইট হচ্ছে আমার আম, মানে 30 তারিখ সকাল আর কি, 29 তারিখ রাতে ঢাকায় থাকবো ইনশাল্লাহ। অথবা মানে মধ্যরাতে আর কি, এর আগে মনে হয় না ঢাকায় যাওয়া আসলে হবে। ও, বুঝতে আচ্ছা, পারছি। তো আপনাদের কারো যদি ফেনীতে আসার কোনো চিন্তা ভাবনা থাকে, ফেনী, কুমিল্লা অথবা চিটাগং, চিটাগং হয়তো আমি যাব না, হয়তো কুমিল্লা থেকে দুইটা স্টুডেন্ট আসার মানে মানে প্ল্যান করছে। তো পাভেল ভাই সম্ভবত আপনার সাথে দেখা করতে যাবে, সম্ভবত আমাকে বলেছিল। ও আচ্ছা আচ্ছা, পাবেল ভাই এখনো বলেনি, বাট একটা মুয়াজ একটা ছেলে আছে, ওই ছেলেটা আমার সাথে দেখা করার জন্য বললো, সে আসবে সম্ভবত এখানে। তারপর আতসোয়াইয়ের এখানে দুইটা স্টুডেন্ট আছে ফেনীতে থাকে, তারা হয়তো দেখা করবে। তো আপনারা যদি কোনোভাবে যদি এদিকে আসেন অবশ্যই আমাকে জানাবেন, ইনশাল্লাহ দেখা করবো আপনাদের সাথে, দেখা করার ইচ্ছা আছে। আর এই আর কি, এর মধ্যে যদি ইনশাল্লাহ সময় হয় ইনশাল্লাহ আপনাদের সাথে পার্সোনালি কথা হবে, সমস্যা নেই। জি ভাই। এই আর কি, তো ঠিক আছে। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ কালকে ক্লাসে আমাদের দেখা হবে। জি ভাই। আসসালামু জি, আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম।